বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির অংশ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল কাদের, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে থাকবে বাংলাদেশের ভূগোল, ইতিহাস, সমাজ, সংস্কৃতি, ১৯৪৭ থেকে ২০০৫ সালের রাজনৈতিক উন্নয়ন এবং সংবিধান। তো আজকের স্লাইডটা আমরা খুবই ইনফরমেটিভ করে তৈরি করেছি এবং পরীক্ষার ডেট যেহেতু দিয়ে দিয়েছে, সময় খুবই কম, সেইভাবেই টপিকসটা আমরা সাজিয়েছি। কাজে সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করি সবাই যদি স্লাইডটা পড়েন এবং মনোযোগ সহকারে ক্লাসটা শোনেন, তাহলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আলোচনা করা যাক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে। বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ, যেটা দুইটা রাষ্ট্রের সাথে সীমানা শেয়ার করেছে। একটা হলো ভারত আর একটা হলো মিয়ানমার। এই বাংলাদেশ ২০ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ২৬ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এবং ৮৮ ডিগ্রি ১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত, যার মধ্যে দিয়ে বাংলাদেশে একদম মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখা অতিক্রম করেছে। বাংলাদেশ সবচেয়ে বড় যে সীমানা বর্ডার শেয়ার করেছে ভারতের সাথে, যেহেতু বাংলাদেশের ৩ দিকেই ভারত এবং মাত্র দক্ষিণ পূর্ব দিকে শুধু মিয়ানমারের সাথে সীমানা রয়েছে। তো ভারতের সাথে বাংলাদেশের মোট সীমা রেখার দৈর্ঘ্য হলো ৪,১৫৬ বা ৩,৭১৫ এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য হলো ২৭১ কিলোমিটার বা ২৮০ কিলোমিটার এবং বাংলাদেশের যে তটরেখা রয়েছে সেটার সীমানা রেখা হলো ৭১১ বা ৭১৬ কিলোমিটার। আসলে পরীক্ষায় যে ইনফরমেশনটা থাকবে সেটাকে আমরা সঠিক হিসেবে দাগিয়ে দিয়ে আসবো। বাংলাদেশের মোট সীমা রেখা কত? যে বাংলাদেশের মোট সীমা রেখা হলো ৫,১৩৮ কিলোমিটার, যার মধ্যে স্থল সীমা হলো ৪,৭২৭ কিলোমিটার। বাংলাদেশ আসলে ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত যা বিশ্বের যে মোড়ল দেশগুলো আছে সকলের স্বার্থ রয়েছে। যেমন আমরা যদি ভারতের কথা বলি, চীন বা মিয়ানমার বা যুক্তরাষ্ট্রের কথাই বলি বা রাশিয়ার কথাই বলি, সকলেই আসলে বাংলাদেশ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে। কারণ বাংলাদেশকে বলা হয় যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। তো এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সে সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? যে ৪,১৫৬ কিলোমিটার। বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৮০ বা ২৭১ কিলোমিটার। তো এখানে কোনটা আছে? যে ২৭১ কিলোমিটার। বাংলাদেশের দ্রাঘিমাংশ কত? যে আমরা এটা আগে দেখেছি যে ৮৮ ডিগ্রি ১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ ডিগ্রি ৪১ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত। তো কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দুটি দেশের সাথে রয়েছে? যে বাংলাদেশের মাত্র দুইটি দেশের সাথে রয়েছে, সেটা হলো ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে কোন রেখা? বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। তো এবার আমরা একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশের সমাজ ব্যবস্থার ইতিহাস। আসলে সেই প্রাগৈতিহাসিক থেকেই আমাদের যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা ছিল কৃষি নির্ভর একটা সমাজ ব্যবস্থা, যা বর্তমানে প্রচলিত রয়েছে। আমরা যদি খ্রিস্টপূর্ব যুগ থেকে ৮ম শতাব্দী পর্যন্ত দেখি, যে সেখানে আমরা কি দেখব? যে সেখানেও দেখব যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল এবং এখানকার লোকজন গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করত এবং সেখানে হিন্দু ধর্মের বেশ প্রভাব ছিল এবং এই সমাজে নারীরা বেশ মর্যাদাপূর্ণ ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার যে এই সময় নারীরা বেশ মর্যাদাপূর্ণ ছিল। আর এই সময় যারা শাসন করছে তাদের মধ্যে রয়েছে প্রাক, মৌর্য, পাল, সেন প্রভৃতি শাসকবৃন্দের সময় শাসন করেছে। আমরা যদি মধ্যযুগের সমাজ ব্যবস্থা দেখি, অর্থাৎ ৮ম থেকে ১৮শ শতাব্দী পর্যন্ত, তাহলে সেখানে আমরা দেখব যে এই সময় মুসলিম শাসনের সূচনা হয়। যে ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি
যে রাজা রক্ষণ সিংকে পরাজিত করে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। এই সময় হিন্দু এবং মুসলিম যে সংস্কৃতি ছিল সেটার একটা সহাবস্থান আমরা লক্ষ্য করতে পারি। আর এই সময় থেকে মূলত জমিদারি ব্যবস্থার প্রচলন হয় এবং এই সমাজে নারীদের অধিকার কিছুটা হলে সীমিত ছিল এবং পর্দা প্রথার বেশ জোরদার হয়। এই সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো চালু হয় এবং সুফিবাদের বেশ একটা প্রভাব ছিল এই সময়। উপনিবেশিক সমাজ ব্যবস্থায় আমরা যদি দেখি যে তখনও জমিদার ব্যবস্থাটা আরো ভালোভাবে পাকাপোক্ত হয়, যে এই সময় তারা দোশালা, পাঁচশালা, চিরস্থায়ী বন্দোবস্তর মতো ব্যবস্থাও তারা তৈরি করে। এতে কৃষকরা বেশ যে ক্ষতিগ্রস্ত হয় এবং এই সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজি শিক্ষার প্রভাব আসে এবং ইংরেজি শিক্ষা প্রসার লাভ করে। এই সময় সমাজ ব্যবস্থা ছিল শ্রেণীভিত্তিক, অর্থাৎ এই সময় জমিদার, মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক প্রভৃতি শ্রেণীতে সমাজ ব্যবস্থা বিভক্ত ছিল। এই সময় নারীর শিক্ষার সূচনা হলেও সুযোগ খুব বেশি ছিল না। বেগম রোকেয়ার মতো ব্যক্তিত্ববর্গ নারীর শিক্ষায় বেশ অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তো পাকিস্তান আমলের সমাজ ব্যবস্থার কথা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ 1947 থেকে 1971, এই সময় বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে বঞ্চনার শিকার হয়। ধনী গরিবের ব্যবধান এই সময় বৃদ্ধি পায়। আধুনিক শিক্ষা শহরে মধ্যবিত্ত শ্রেণীর এই সময় উদ্ভব ঘটে। এই সময় ভাষা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদ বাঙালিদেরকে জাগ্রত করে। নারী শিক্ষায় এই সময় বেশ অগ্রগতি সাধন হয়। আর স্বাধীন বাংলাদেশ থেকে যদি আমরা বর্তমান চিন্তা করি যে এই সময় আমাদের সমাজ ব্যবস্থা কেমন, যে এই সময় আমাদের একটা 1972 সালে একটা সংবিধান তৈরি করা হয় যেখানে সাম্য, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি বিষয় এটা ইনক্লুড করা হয়েছে। যে এই সময় অর্থাৎ বর্তমান পর্যন্ত শহরে এবং গ্রামীণ যে সমাজ এর মধ্যে বেশ একটা গ্যাপ বিদ্যমান রয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণীর আর একটা নতুন শ্রেণীও আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় প্রচলিত আছে। আর যদি আধুনিক সমাজ ব্যবস্থার কথা বলি তাহলে তো এখন আমরা তো গ্লোবালাইজেশনের যুগে বসবাস করি, আইসিটির যুগে বসবাস করি, যার ফলে স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যে এখন নারীর ক্ষমতায়ন হয়েছে এবং হচ্ছে। আমরা যদি পরিবারের কথা বলি যে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার হচ্ছে। এছাড়াও গ্রামীণ উন্নয়ন এবং মাইক্রো ক্রেডিট আন্দোলন, বিশেষ করে ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক সমাজের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো এখানে আমরা যে এই কথা যে আলোচনা করছি তারই একটা সারসংক্ষেপ আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা একটু ভালোভাবে এটা দেখে নেবেন। তো এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থা প্রধানত কোন পেশার উপর নির্ভরশীল। যে আসলে শুধু প্রাচীন বাংলা না, আমাদের আসলে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা মূলত কৃষির উপরে নির্ভরশীল। বর্তমানে আমরা কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। জমিদারি প্রথা কোন আমলে চালু হয়? কোন আমলে চালু হয়? যে ব্রিটিশ আমলে চালু হয়। প্রাচীন সমাজে নারীদের অবস্থান কেমন ছিল? যে প্রাচীন সমাজে আমরা আগে দেখছি যে প্রাচীন সমাজে নারীরা বেশ স্বাধীন ছিল এবং তাদের সম্মানটা অনেক বেশি ছিল। পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষ কোন ধরনের বঞ্চনার শিকার হয়? যে পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষজন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ভাষাগত, সামাজিক আসলে সবগুলো বিষয়ে তারা বঞ্চিত হয়। বাংলাদেশের বর্তমানে কোন ধরনের পরিবার প্রথা বৃদ্ধি পাচ্ছে? কোন ধরনের পরিবার প্রথা বৃদ্ধি পাচ্ছে? যে একক পরিবারটা বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। তো আমরা এখন বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আছে আমরা সেই সংস্কৃতি ব্যবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে প্রাচীন বাংলার সংস্কৃতি অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে আমরা যদি 8ম শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতি দেখি, যে তখন ছিল প্রকৃতি এবং ধর্ম নির্ভর ছিল। আর এই সময় যে লৌকিক ধারা, কৃষিভিত্তিক জীবন, ঋতু প্রকৃতি নির্ভর, অর্থাৎ যে বিভিন্ন যে আমাদের যে লৌকস উৎসব রয়েছে সেগুলোর বেশ প্রভাব ছিল, যেমন নবান্ন, বসন্ত উৎসব প্রভৃতি। এছাড়াও ধর্ম হিসাবে হিন্দু, বৌদ্ধের যথেষ্ট প্রভাব ছিল। যে বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্চাপদ সেটাও মূলত বৌদ্ধ সাধকদের সাধন কথাই ছিল। এই সময় পৌরাণিক কাহিনী ও রামায়ণ, ভারতের
যে কাহিনীগুলো রয়েছে সেগুলো মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এছাড়াও পালি ভাষার সাহিত্য, বৌদ্ধ ধর্মের কথা প্রভৃতি এই সময় বেশ জনপ্রিয় ছিল। মধ্যযুগের সংস্কৃতি হিসাবে যদি আমরা দেখি যে এই সময় ইসলামী সংস্কৃতির আগমন ঘটে এবং বাংলার যে লোক সংস্কৃতি ছিল তার সঙ্গে ইসলামী আদর্শের একটা মেলবন্ধ তৈরি হয় এবং এই সময় সুফি সন্তদের প্রভাব, ধর্মীয় সহিষ্ণুতা, বিভিন্ন মর্মী সঙ্গীত যেমন লালন, হাসন রাজা প্রভৃতির উদ্ভব ঘটে এবং বাংলা সাহিত্যের উত্থান হয় এই সময়। যে মঙ্গল কাব্য বা বৈষ্ণব পদাবলী বা ধর্মীয় যে গীতিকা রয়েছে সেগুলো মূলত এই মধ্যযুগেই আবির্ভাব ঘটে। আর এই সময় পোশাক হিসেবে ধুতি, শাড়ি, ফেস টুপি, সালোয়ার কামিজ প্রভৃতি বিদ্যমান ছিল। উপনিবেশিক যুগে বাংলাদেশের সংস্কৃতি কেমন ছিল? যে আসলে উপনিবেশিক যুগে বাংলাদেশের সংস্কৃতিতে পাশ্চাত্যের আগমন ঘটে এবং যার ফলে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি হয়। এই সময় বাঙালি লেখক যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা মাইকেল মধুসূদন বা জীবনানন্দ দাশ বা আমরা যদি পল্লীকবি জসীমউদ্দীনের কথা বলি, যে তারা সাহিত্য সঙ্গীতের একটা ব্যাপক একটা পরিবর্তন নিয়ে এসেছে। এছাড়া থিয়েটার, প্রিন্টার মিডিয়া, পত্রিকার নাট্যচর্চা এই উপনিবেশিক যুগেই শুরু হয় এবং এই সময় লোক সাহিত্য, লোক সঙ্গীতের পুনরুজ্জীবন ঘটে এবং 1947 থেকে 1971 সালের যদি আমরা সংস্কৃতি দেখি, যে এই সময় আসলে পশ্চিমা পাকিস্তান আমাদের যেহেতু সকল দিক থেকেই বঞ্চনা এবং শোষণ নির্যাতন করতেছিল, যে তারা এই সাংস্কৃতিক দিক থেকেও আমাদের উপর বেশ একটা চাপ তৈরি করে সংস্কৃতি পরিবর্তনের জন্য এবং তারা ধর্মীয় এবং ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন বাংলার পরিবর্তে উর্দু চাপিয়ে দেওয়া, ইভেন তারা বাংলা ভাষাকে রোমান হরফে লেখার একটা প্রচেষ্টা করে। এই সময় যে 21শে ফেব্রুয়ারি বা ভাষা শহীদদের স্মরণে সাহিত্য সঙ্গীতের উত্থান ঘটে এবং নজরুল সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ হলেও গোপনে এই সময় এগুলো চর্চা হতে থাকে। আর এই সময় সুফিয়া কামাল, জসীমউদ্দিন বা সেলিম আল দীনের মতো বিশিষ্ট সাংস্কৃতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর 1971 সালে বর্তমান পর্যন্ত বাংলাদেশের যে সাংস্কৃতিক অবস্থা, সেখানে আমাদের ভাষা, সাহিত্য, সঙ্গীত, লোক উৎসব প্রভৃতিকে বেশ গুরুত্ব দেওয়া হয়। যেমন বিজয় দিবস বা আন্তর্জাতিক দিবস, 21শে বইমেলা, নববর্ষ, এগুলোকে বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়, যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এছাড়াও আমাদের যে বিভিন্ন লোক উৎসব, পহেলা বৈশাখ, সব যে বিভিন্ন যে আমাদের লোক উৎসবগুলো আছে সেগুলো বেশ জাঁকজমকপূর্ণভাবেই এবং আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়। আর আধুনিক সময়ে অবশ্য আমাদের যে বাঙালি সংস্কৃতি রয়েছে সেটাও মধ্যে ব্যাপক একটা পরিবর্তন চলে এসেছে, যে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেকটা বিশ্ব আরেকটার সাথে আরেকটা কানেক্টেড, যার ফলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি দ্বারা খুব বেশি আগ্রাসনের শিকার হয়, যার ফলে আমাদের যে লোক সংস্কৃতি আছে বা আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি আছে সেগুলোর মধ্যে একটা ব্যাপক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি এই সময়ে। তো এখানেও আমরা একটা যে যুগ হয়, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, উপনিবেশ যুগ, পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশের যে আমরা যা আলোচনা করেছি এখানে একটু সংক্ষেপে দেখার চেষ্টা করেছি, আপনারা একটু এটাও ভালোভাবে দেখে নেবেন। তো আসলে এই যে সংস্কৃতি নিয়ে যে আমরা আলোচনা করলাম, সংস্কৃতির মূল উপাদানগুলো কি? যেমন ভাষা, সঙ্গীত, পোশাক, উৎসব, লোক সংস্কৃতি এবং শিল্পকলা। তো বাংলাদেশের ভাষা হিসেবে যে বাংলা ভাষা এবং বিভিন্ন যে আঞ্চলিক উপভাষাগুলো রয়েছে সেগুলো বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ। সঙ্গীত হিসেবে যে আমাদের যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বাউল সঙ্গীত, লালন সঙ্গীত বা হাসন রাজার যে সঙ্গীত বা বিভিন্ন যে লোকসঙ্গীতগুলো রয়েছে, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া পোশাক হিসেবে আমাদের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি প্রভৃতি আমরা বেশি ব্যবহার করে থাকি। উৎসব হিসেবে পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, ঈদ, পূজা প্রভৃতি। এছাড়া লোক সংস্কৃতির মধ্যে রয়েছে পালা গান, জারি গান, সারি গান, কবি গান। শিল্পকলা হিসেবে আমাদের নকশিকাঁথা, বিভিন্ন পটচিত্র, মৃৎশিল্প বেশ সমৃদ্ধ। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে বাংলা লোক সংস্কৃতি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? কিসের উপর ভিত্তি করে? যে কৃষি নির্ভর জীবনযাপনের উপর ভিত্তি করেই। প্রাচীন বাংলার সাহিত্য কোন ভাষার প্রধানত রচিত হতো? কোন ভাষায়? পালি এবং সংস্কৃত। কোন যুগে বাংলা নবজাগরণ শুরু হয়েছে? কোন যুগে?
ব্রিটিশ উপনিবেশিক আমলে। লালন ফকির কোন ধরনের সঙ্গীতের প্রবর্তক ছিলেন? লালন ফকির ছিলেন বাউল গান। ভাষা আন্দোলনের মাধ্যমে কোন সাংস্কৃতিক চেতনা জাগ্রত হয়? যে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা ভিত্তিক জাতীয় চেতনার সূচনা হয়। নকশিকাঁথা কোন ধরনের সাংস্কৃতিক উপাদান? নকশিকাঁথা হলো এক ধরনের লোকশিল্প। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আসলে সেই সুদীর্ঘ প্রাচীন কাল থেকে এক দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটা সমৃদ্ধ হয়েছে এবং বর্তমানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হয়েছে। যে বাংলাদেশে আমরা যদি রাজনৈতিক ইতিহাস যদি দেখি, যে এখানে যে সামাজিক পরিবেশ, উপনিবেশবাদ, বিভিন্ন আন্দোলন, বিপ্লব, এইগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা প্রথমে আলোচনা করব খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১২ শতক পর্যন্ত, যেটা আসলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হিসেবে, বাংলাদেশের ইতিহাসে প্রাচীন যুগ হিসেবে গণ্য করা হয়। তো প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ যে শাসক বা শাসন ব্যবস্থা ছিলেন সেটা হলো মৌর্য ও গুপ্ত বংশ। এছাড়া এই সময় ছিল পাল এবং সেন বংশ। তো এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং এখানকার বিখ্যাত একজন শাসক ছিলেন অশোক। এর অধীনে বাংলার কিছু অঞ্চল শাসিত হতো এবং গুপ্ত সাম্রাজ্য ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই সময় রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কৃতির বেশ বিকাশ ঘটে। আর এই সময়ের একজন বিখ্যাত শাসক ছিলেন যাকে সবচাইতে প্রাচীন যুগের মধ্যযুগের সবচাইতে শক্তিধর এবং স্বাধীন শাসক হিসেবে উল্লেখ করা হয়। তার নাম ছিল রাজা শশাঙ্ক। এই রাজা শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণে, যেটা বর্তমান বাংলাদেশের ভারতের মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে অবস্থিত। এই সময় স্বাধীন রাজ্য হিসেবে পাল এবং সেন বংশ ৭৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত খুব শক্তিশালী এবং খুব ভালোভাবে তারা শাসন করেন। যে পাল রাজবংশ, যাদের প্রতিষ্ঠাতা ছিল গোপাল এবং বিখ্যাত শাসক ছিল ধর্মপাল এবং দেবপাল। বৌদ্ধ ধর্ম তারা ছিলেন, পাল রাজবংশ ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক এবং বৃহৎ বাংলার অধিকাংশ অংশই তাদের অধীনে ছিল। সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন, যে এই সেন বংশ হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং এই সেনদের সময়ই বাংলায় মুসলিম শাসনের আগমন ঘটে। যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই লক্ষণ সেনকে পরাজিত করেই মূলত সেন বংশের সমাপ্তি ঘটায় এবং মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তো আমরা যদি মুসলিম যুগ অর্থাৎ মধ্যযুগের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে পুরোটাই চলে আসবে যে মুসলিম শাসন ব্যবস্থা, অর্থাৎ ১২০৪ থেকে ১৭৫৭ পর্যন্ত যে মধ্যযুগের বিস্তৃতি ছিল এবং পুরোটা সময়টাই ছিল মুসলিম শাসনের আধিপত্য। যে এই সময় দিল্লি সালতানাতের এবং দিল্লি সালতানাতের যাত্রা শুরু হয়। যে ১২০৪ সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া অর্থাৎ এই যে লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করেন এবং দিল্লি সালতানাতের অধীন থাকলেও পরে স্বাধীন এবং সুলতানদের শাসন বাংলায় প্রতিষ্ঠিত হয়। বাংলার যে স্বাধীন সুলতানি শাসন ছিল তার মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ বেশ প্রভাবশালী শাসক বা সুলতান হিসেবে পরিচিত ছিলেন এবং সুলতানি আমলেই অর্থাৎ মুঘল আমলে বাংলাকে সুবা হিসেবে ডাকা হতো এবং এই সময় ঢাকাকে বাংলার প্রথম রাজধানী করা হয়। যে আপনারা জানেন যে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মোহাম্মদ আকবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন এবং তারা ১৭৫৭ সাল পর্যন্ত বেশ প্রভাব প্রতিপত্তির সাথেই ভারতীয় উপমহাদেশকে তারা শাসন করেছেন। তো এই সময় যে মুঘল সাম্রাজ্যে যে পূর্ব বাংলার অবস্থানটা কেমন ছিল, যে ১৫৭৬ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অংশ হিসেবে মূলত বাংলা তাদের অধীনে চলে যায়। এই সময় যে বাংলায় যারা শাসন করত তাদেরকে বলা হতো সুবেদার এবং বাংলাকে এই সময় যে প্রদেশগুলো ছিল তাদের পরিচিতি ছিল সুবা হিসাবে। সেই ক্ষেত্রে পূর্ব বাংলা মুঘল শাসকদের একটা সুবা ছিল এবং এই সুবা যারা শাসন করত তাদেরকে বলা হতো সুবাদার।
তো এই মুঘল আমলে ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয় এবং এই সময় এর নাম হয় জাহাঙ্গীরনগর। ১৬১০ সালে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং এই সময় মুঘল সাম্রাজ্যের সময় ১২ ভূঁইয়া নামে খ্যাত জমিদারদের বেশ প্রভাব ছিল। ১২ ভূঁইয়া মানে আসলে ১২ জন না, এটা ১২ জনকে নির্দিষ্ট করে বোঝায় না। এই সময় যে স্বাধীন যারা শাসক ছিল, যারা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিলেন না, তাদেরকে একত্রে ১২ ভূঁইয়া হিসেবে অভিহিত করা হয় এবং তাদের মধ্যে বেশ প্রসিদ্ধ ছিলেন ঈশা খান। তো এই সময় প্রশ্ন কিভাবে আসতে পারে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? কর্ণসুবর্ণে। শশাঙ্কের শাসনকাল আনুমানিক কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল? যে আনুমানিক ৬০৫ থেকে ৬৪০ পর্যন্ত বিস্তৃত ছিল। কোন সেন শাসক রামচরিত নামক কাব্যের পৃষ্ঠপোষক ছিলেন? কে ছিলেন? যে লক্ষণ সেন ছিলেন। বখতিয়ার খিলজির আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? বখতিয়ার খিলজির আক্রমণের সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। কবে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করেন? কত সালে? ১৬১০ সালে। বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে আসে কততে আসে? যে ১৫৭৬ সালে সম্রাট আকবরের সময়। যে আমরা যদি উপনিবেশিক শাসনের গোড়াপত্তনের দিকে দেখি, যে প্রথমে আসবে পলাশের যুদ্ধ। এই পলাশের যুদ্ধ হয় ২৩শে জুন ১৭৫৭ সালে পলাশের আম্র কাননে, যেখানে স্বাধীন বাংলার সর্বশেষ শাসক নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়, পলাশী প্রান্তরের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রাজার রাজন্যবর্গের কিছু সদস্যের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের শাসন পুরো উপমহাদেশে সূচনা হয়। যে ব্রিটিশ আমলে বাংলা কেমন ছিল? যে ১৭৭২ সালে কলকাতা থেকে বাংলা শাসন করেন ইংরেজিরা। কত সালে? যে ১৭৭২ থেকে কলকাতা থেকে বাংলাকে তারা শাসন শুরু করেন। আর এই শাসনের মূল এটাই ছিল শোষণ, যার ফলে এই সময় একাধিক বিদ্রোহ হয়, সামাজিক আন্দোলন হয়, যেমন নীল বিদ্রোহ ১৮৫৯ থেকে ৬০। এর প্রধান নেতা ছিলেন কৃষ্ণ সুন্দর বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই সময় ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয় ১৮১৩ থেকে ১৮২০। এই সময় স্বাধীন বাংলার জন্য এবং বাংলার কৃষকদেরকে জমিদারদের হাত থেকে রক্ষা করার জন্য তিতুমির, যার আসল নাম হলো সৈয়দ মীর নিসার আলী, তিনি এগিয়ে আসেন এবং তিনি তাদের সাথে যুদ্ধ করেন এবং বাঁশের কিল্লা নামে একটা কিল্লা স্থাপন করেন, বাঁশ দিয়ে একটা কিল্লা স্থাপন করেন। তো পরবর্তীতে তিনি পরাজিত হন এবং ১৮৩১ সালে তিনি শহীদ হন। তো এই যে তিতুমির, যে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম আসলে সুসংগঠিত এবং সশস্ত্র মুসলিম বিদ্রোহ করেছিলেন। বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধিকার আন্দোলন, যে আমরা যদি দেখি যে এই ব্রিটিশ আমলেই পূর্ব বাংলার জনগণ যখন এর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছিল, তো তখন তারা বেশ, অর্থাৎ যে পূর্ব বাংলার জনগণ যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক থেকে যে পিছিয়ে যাচ্ছিল, সেটাকে কিছুটা পুষিয়ে দেওয়া এবং একই সাথে যে পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ মিলে যে একটা বিশাল সাম্রাজ্য ছিল, যেটা আসলে একটা কেন্দ্র থেকে শাসন করাটা কঠিন হয়ে যাচ্ছিল, যার ফলে ১৯০৫ সালে ব্রিটিশরা হিন্দু মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্যও বঙ্গভঙ্গ করেন। অর্থাৎ এখানে দুইটা করেন, সমগ্র বাংলাকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হলো পূর্ব বাংলা ও আসাম, যার রাজধানী ছিল ঢাকা এবং এটা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আর একটা ছিল পশ্চিম বাংলা ও কলকাতা, যেটা ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তো এই যে বঙ্গভঙ্গ কত সালে করা হয়? যে ১৯০৫ সালে। কি করেন? লর্ড কার্জন। যে বঙ্গভঙ্গের কারণ ছিল কি? সেখানে প্রধানত কারণ হিসেবে বলা হয় যে প্রশাসনিক কারণ, অর্থাৎ একজন শাসকের পক্ষে সমগ্র বঙ্গপ্রদেশ শাসন করাটা খুব কঠিন ছিল, যার ফলে তারা দুই ভাগে ভাগ করে যাতে শাসন সুন্দরভাবে করা যায়, সেই জন্য বলা হয় যে বঙ্গভঙ্গ করা হয়েছিল। এছাড়া রাজনৈতিক কারণের কথা যদি আমরা বলি, এই সময় আসলে হিন্দু মুসলিম উভয়ই
রাজনৈতিকভাবে সচেতন হয়, যা আসলে ব্রিটিশ শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা ডিবেট এবং রোল পলিসির মাধ্যমে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সংঘাত তৈরি করে, যাতে তারা দীর্ঘদিন শাসন কায়েম রাখতে পারে। তো এই বঙ্গভঙ্গ হওয়ার পরে হিন্দু এবং মুসলিমদের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটে এবং উভয়ের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, যে হিন্দুরা টোটালি বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল এবং মুসলিমরা প্রথম দিকে কিছু মুসলিমের বিপক্ষে থাকলেও পরবর্তীতে সবাই এর পক্ষে থাকে। তো এই সময় যে বঙ্গভঙ্গের বিরোধী যে বিদেশি পণ্য বর্জন বা দেশি শিল্প গড়ে তোলা বা স্বদেশী আন্দোলন প্রভৃতি এই সময় বেশ চাঙ্গা হয়ে ওঠে এবং মুসলমানদের মধ্যে আলিগড় আন্দোলন এবং পরে এরা মুসলিম লীগ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়, যার ফলে এই সময় দুইটা পক্ষ ছিল। এবং সর্বশেষ দেখা গেছে যে 1911 সালে যে লর্ড হার্ডিঞ্জ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং বঙ্গভঙ্গ বাতিল করে দেন। তো এই ব্রিটিশ আমলে যে 1909 সালে মর্লেমিন্টো একটা সংস্কার আইন করা হয় এবং এই আইনের মাধ্যমে সর্বপ্রথম হিন্দু এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এছাড়া 1916 সালে যে ভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিটা লক্ষণী চুক্তি হিসেবে পরিচিত। এই চুক্তি ছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে, বিশেষ করে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সর্বশেষ বলা যায়, সর্বশেষ এবং সর্বপ্রথম একটা ঐক্যমতের চুক্তি ছিল, যা আসলে কিছুদিন পরে এই চুক্তিটা আস্থাহীনতার কারণে বাতিল হয়ে যায় এবং মনে করা হয় যে এই লক্ষণীয় চুক্তির ব্যর্থতার ফলে যে 1940 সালের লাহোর প্রস্তাব বা 47 সালে যে দেশ বিভাগ হয়েছে, এটার একটা সুদূর প্রসারের প্রভাব ছিল। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে একটা আইন হয়, যে আইনের মূল বৈশিষ্ট্য ছিল যে প্রদেশে দ্বৈত শাসনের ব্যবস্থা, অর্থাৎ প্রদেশে সেখানে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা ছিল, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, এবং প্রদেশে আবার দ্বৈত শাসন ছিল, সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয়। 1923 সালে চিত্তরঞ্জন দাসের ঐকান্ত প্রচেষ্টায় হিন্দু মুসলমানদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়, যেটার নাম ছিল বেঙ্গল প্যাক্ট। তবে 1924 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর মধ্যে দিয়ে এই চুক্তি বেশি দিন রান করেনি। 1935 সালে ভারত শাসন আইন, যে 1945 সালের ভারত শাসন আইন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, যে এই সময় যে প্রদেশে যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল সেটা বিলুপ্ত করে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা এই সময় স্থাপন করা হয় এবং এই সময় ভারতীয়দের জন্য একটা স্বতন্ত্র স্বায়ত্তশাসন দেওয়া হয়, যেটা পূর্ণাঙ্গ না হলেও মূলত স্বাধীনতার বা স্বায়ত্তশাসনের জন্য এক ধাপ এগিয়ে ছিল। এবং এই সময় কিছুটা হলেও জনগণের যে ভোটাধিকার সেটা ফিরিয়ে দেওয়া হয়েছিল, যদি সেটা যথেষ্ট ছিল না, তবে মূল ক্ষমতা যে ব্রিটিশ ভাইসরয় এবং ব্রিটিশ সরকারের কাছেই রাখা হয়েছিল। তো এর প্রেক্ষাপটে 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব নামে একটা তত্ত্ব প্রকাশ করেন, যেখানে তিনি বলেছিলেন যে হিন্দু মুসলমান আলাদা দুটি জাতি, এদের কৃষ্টি কালচার সংস্কৃতি আলাদা, এরা কখনো একত্রে থাকতে পারে না। এটাই মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব হিসেবে পরিচিত এবং তিনি বলেছিলেন 1939 সালে। এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই 1940 সালের 23শে মার্চ শেরে বাংলা একে ফজলুল হক লাহোরের এক অধিবেশনে একটা প্রস্তাব উত্থাপন করেন, যেটা লাহোর প্রস্তাব হিসেবে পরিচিত। এবং এই লাহোর প্রস্তাবে বলা হয়েছিল হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা এবং যেখানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা হবে। তো এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে মনে করা হয় যে 1947 সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছে, যে 1947 সালের ভারত স্বাধীনতা আইন অনুযায়ী 14 আগস্ট 1947 সাল পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি এবং 15 আগস্ট 1947 ভারত রাষ্ট্রের সৃষ্টি। এবং ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। এই লর্ড মাউন্ট ব্যাটেনই ভারত বিভাগ পরিকল্পনা বাস্তবায়ন করেন, আর এই সময় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়? পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়? 1757 সালের 23 জুন। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। বঙ্গভঙ্গ সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? যে বঙ্গভঙ্গের সময় ছিলেন লর্ড কার্জন। ডায়ারকি শব্দের অর্থ কি? ডায়ারকি শব্দের অর্থ হলো দ্বৈত শাসন। 1935 সালের ভারত শাসন আইনে ভারতকে কয়টি প্রদেশে ভাগ করা হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইনে ভারতকে 13টি প্রদেশে ভাগ করা হয়েছিল। লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়? আসলে লাহোর প্রস্তাব গৃহীত 1940 সালের 23 মার্চ। লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন ফজলুল হক। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হিসেবে কে সর্বাধিক পরিচিতি ছিলেন? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হিসেবে সর্বাধিক পরিচিতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে? 1947 সালে। ভারত স্বাধীনতা আইনের ফলে কোন দুটি দেশ গঠিত হয়? কোন দুটি দেশ? ভারত ও পাকিস্তান। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। তো আমরা যদি পাকিস্তান পর্ব যদি দেখি 1947 থেকে 1971 সাল, যা আমরা পূর্বে দেখেছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের সৃষ্টি হয়। এই পাকিস্তান আবার দুইটা অংশে বিভক্ত ছিল, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। এবং ইম্পর্টেন্ট কথা হলো যে পূর্ব এবং পাকিস্তান কোনো ভৌগোলিক সংলগ্ন এলাকা ছিল না, যে দুইটা এলাকার মধ্যে 1200 মাইল দূরত্ব ছিল এবং এই দুইটা রাষ্ট্রের মধ্যে একমাত্র ধর্ম ছাড়া আর সব দিক থেকেই ভিন্নতা রয়েছিল, যার ফলে আসলে অবশ্যম্ভাবীভাবে এই দুইটা রাষ্ট্রের যেভাবে ইন্টিগ্রেশন হওয়ার কথা ছিল সেটা কখনোই হয়ে ওঠেনি। যে এই সময়কার পাকিস্তান রাষ্ট্রের স্বরূপটা কেমন ছিল? যেহেতু আমরা বলছি যে দুইটা রাষ্ট্রের মধ্যে একমাত্র ধর্ম ছাড়া আর কোনো কিছুতেই মিল ছিল না, কৃষ্টি, কালচার, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, যেহেতু কোনো মিল ছিল না, অতএব দুইটা রাষ্ট্রের মূল ভিত্তি ছিল ধর্ম। এবং এখানকার সংবিধান অনেকটা ইসলামী সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়। এবং পূর্ব পাকিস্তান মূলত বাংলা ভাষাভাষীর সংখ্যা বেশি থাকায় এই শুধু ধর্মভিত্তিক যে চেতনা ছিল সেটা আসলে প্রভাব বিস্তার করতে পারেনি। এই সময় যদি আমরা দেখি যে সামরিকতন্ত্র ছিল, এই সময় যে পশ্চিম পাকিস্তান শাসন করত, স্বৈরতান্ত্রিক উপায়ে শাসন করত। এবং 1958 সালে আইয়ুব খান যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন, গণতন্ত্র হরণ করেন, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেন। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী আমলারা এই সময় বেসিক্যালি রাষ্ট্র চালাইতেন। এবং এই সময়ের যে কেন্দ্রীয়তাবাদ বা একক শাসন ব্যবস্থা ছিল, যে সময় যদিও পূর্ব এবং পাকিস্তান নামে দুইটা প্রদেশের সৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে যে সকল শাসন ব্যবস্থা মূলত পশ্চিম পাকিস্তান থেকেই পরিচালিত হতো, যার ফলে বাঙালিরা রাজনৈতিক ভাবে বঞ্চিত হয় এবং তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করতে বাধ্য হন। এই সময় সাংস্কৃতিক বৈষম্য বিদ্যমান ছিল, যে পাকিস্তান আমলে বাঙালি সাহিত্য সংস্কৃতি সবসময় উপেক্ষা করা হতো। এবং বাঙালি যে বিখ্যাত যে দুইজন রাইটার রয়েছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যে তাদের গান কবিতাকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছিল। কিন্তু এই সময় আবার আমরা দেখি যে তাদের নিষিদ্ধকে উপেক্ষা করে আন্দোলন করতে, যে 1952 সালের ভাষা আন্দোলন। আর এই সময় অর্থনৈতিকভাবেও শোষণ ছিল, যে মূল উৎপাদনের কারিগর ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু কল কারখানা স্থাপিত হতো সব পশ্চিম পাকিস্তানে এবং এখানকার কাঁচামাল নিয়ে সেগুলো উৎপাদন করা হতো। পূর্ব পাকিস্তানের মূল উৎপাদনের বিষয় ছিল ওই সময় পাট। রাজস্বের যদি রাজস্ব আদায়ের মূল উৎস ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু এই রাজস্বের 80% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, যার ফলে পূর্ব পাকিস্তানের কোনো অর্থনৈতিক অবকাঠামো গড়ে ওঠেনি বা এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, যার ফলে এখানে কর্মসংস্থানের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়। এবং এই সময় গণতন্ত্র এবং জনগণের অধিকারকে হরণ করা হয়। যে 1962 সালে এবং 1956 সালে যে সংবিধান হয়েছিল, সেখানে দেখা গেছে যে আসলে প্রকৃত গণতন্ত্র কখনো প্রতিষ্ঠা হয়নি, ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি, জনগণের অধিকারকে এই সময় বারবার খর্ব করতে দেখা যায়। এবং 1970 সালের যে নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাইলেও তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, যার অবসম্ভাব্য ফল হিসাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়। তো প্রশ্ন কিভাবে আসতে পারে যে পূর্ব পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি কি ছিল? পূর্ব পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি, আর কৃষির মধ্যে প্রধান উৎপন্ন দ্রব্য ছিল পাট। পাকিস্তান রাষ্ট্র কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আসলে পাকিস্তান রাষ্ট্র
দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। পূর্ব পাকিস্তানের ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা কি পালন করেছিল? প্রধান ভূমিকা পালন করেছিল বাঙালি সংস্কৃতি। তো আমরা 1947 থেকে 1956 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলন নিয়ে আমরা একটু আলোচনা করব। যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথমে যদি আমরা বলি যে পাকিস্তান যে লাহোর প্রস্তাবের ভিত্তিতেই বলি বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বলি 1947 সালে যে সৃষ্টি হয়, সেখানে দুইটা অংশ ছিল। একটা হলো পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা এবং উর্দু। পশ্চিম পাকিস্তানের মাত্র 3.56% লোকের ভাষা ছিল উর্দু, এছাড়া এবং ম্যাক্সিমাম ছিল অন্যান্য ভাষাভাষী। তো আমরা দেখি যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে সর্বপ্রথম ভাষা নিয়ে একটা বিরোধ দেখা দেয় এবং তারা মাত্র 3% লোকের ভাষাকেই তারা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা ছিল প্রায় 56%। সেটাকে তারা উপেক্ষা করে, যার ফলে পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই ভাষা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়। এবং 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। যার ফলে যে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ অধ্যাপক আবুল কাশেম তমদ্দুন মজলিস নামে একটা সংগঠন দাঁড় করেন 3 সদস্য বিশিষ্ট, যার যেটার মাধ্যমে আসলে বাঙালি ভাষা আন্দোলনের গোড়াপত্তন হয়। এবং 1947 সালের সেপ্টেম্বর মাসে কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ ও আবুল কাশেমের 3টি প্রবন্ধে একত্রিত প্রকাশ পায়, যার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এবং 1948 সালের যে গণপরিষদ হয়, সেই গণপরিষদে কুমিল্লার ধীরেন্দ্রনাথ সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জাতীয় সংসদে বা গণপরিষদে দাবি উত্থাপন করেন। সেটা উপেক্ষিত করা হয় এবং পাকিস্তান সরকার 1948 সালে ঘোষণা দেন উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো এই ভাষা আন্দোলনের মূল কারণটা কি ছিল? যে ভাষা আন্দোলনের মূল কারণ ছিল যে এই সময় বাংলা ভাষাভাষীর সংখ্যা ছিল 56%। তবুও উর্দুকে বাঙালিদের উপর রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার একটা হীন প্রচেষ্টা এই সময় লক্ষ্য করা যায় এবং বাঙালি সংস্কৃতিকে দমন করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এবং যে রাজনৈতিক দমননীতি এবং পশ্চিম পাকিস্তানের আধিপত্য, এছাড়া সরকারি শিক্ষা, অফিস, আদালত, প্রশাসন প্রভৃতি উর্দুর একচাটিয়া ব্যবহার লক্ষ্য করা যায়, যার ফলে ভাষা আন্দোলন করাটা অবিসম্ভাবী হয়ে উঠেছিল। যে আমরা যদি ভাষা আন্দোলনটাকে আমরা একটা ছকের মাধ্যমে যদি আলোচনা করি, যে সেটা হলো যে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম, আর 1948 সালে 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং বলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন একই কথা বলেন, পুনরাবৃত্তি করেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন সেখানে উপস্থিত ছাত্র জনতা সমস্যার না বলে এর প্রতিবাদ করে। 1948 সালের 11 মার্চ সর্বপ্রথম রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয় এবং এই সময় ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ হরতাল করা হয়। 26 জানুয়ারি 1952 যে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদ স্বরূপ 1952 সালের 21 জানুয়ারি সকল দল মিলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার্যকরী পরিষদ গঠন করে। সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠন করে 31 জানুয়ারি 1952 সাল এবং 21 ফেব্রুয়ারি 1952 সাল বা এদিন ছিল বাংলা 8 ফাল্গুন, তারিখ হিসেবে ছিল বৃহস্পতিবার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, আপনারা এটা মনে রাখবেন যে 21 ফেব্রুয়ারি 1952 বাংলা তারিখ ছিল 8 ফাল্গুন, দিন ছিল বৃহস্পতিবার। যে পূর্ব পাকিস্তানের যে ছাত্র জনতা ছিল, যে তারা এই যে উর্দুকে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হচ্ছে এর প্রতিবাদে একটা মিছিল করার একটা পরিকল্পনা করে। এটা পশ্চিম পাকিস্তান জানতে পেরে, পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী আছে তারা এটা জানতে পেরে যে 20 ফেব্রুয়ারি তারা করে যে 21 ফেব্রুয়ারি সারা দেশে কারফিউ থাকবে, 140 ধারা জারি করা হয়। এই 140 ধারা জারি করা হলেও এই সময় যে পূর্ব বাংলার যে ছাত্র ছিলেন তারা এই 140 ধারাকে অমান্য করেন এবং অমান্য করে যে
ভাষার অধিকারে, মাতৃভাষার অধিকারে একটা ছোট ছোট খণ্ডাকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন। এবং সেই মিছিল যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, তখন পাকিস্তানি পাক সেনারা, পাক যে বাহিনী ছিল, তারা ছাত্রদের উপরেই গুলি চালান। যার ফলে এই সময় 21শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত রফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেকেই শহীদ হন। এবং 23শে ফেব্রুয়ারি 1952 যে এই সময় শহীদ নির্মাণের কাজ শুরু করেন এবং এর নকশা করেন হামিদুর রহমান। 24শে ফেব্রুয়ারি 1952 এই শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। এবং 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তো আমরা যদি ভাষার শহীদদের যদি একটু পরিচিতি দেখি, যে রফিক উদ্দিন, তিনি প্রিন্টিং প্রেসে পিতার কাজে সাহায্য করতেন, তিনি প্রথম শহীদ হন 21শে ফেব্রুয়ারি। এবং আব্দুল সালাম, যিনি ঢাকা হাইকোর্টের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন, তিনি 21শে ফেব্রুয়ারিতেই শহীদ হন। আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন, তিনি 21শে ফেব্রুয়ারি নিহত হন। এবং আব্দুল জব্বার, শ্রমিক ছিলেন, পেশায় দর্জি ছিলেন, তিনি 21শে ফেব্রুয়ারি শহীদ হন। শফিউর রহমান, যিনি ছিলেন একজন স্কুল ছাত্র, ঢাকা হাইকোর্টের একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন, তিনি 22শে ফেব্রুয়ারি শহীদ হন। এবং ওহিদুজ্জামান বা ওহিউল্লাহ, ভাষা শহীদ, শিশু ভাষা শহীদ হিসেবে পরিচিত, তিনি মাত্র 8 থেকে 9 বছর বয়সেই মারা যান। তিনি মাত্র তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিলেন, তিনিও মারা যান 22শে ফেব্রুয়ারি 1952। তা যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, এজন্য আমাদের জন্য এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট যে আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন, কোন বিভাগের? রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো ভাষা আন্দোলন গুরুত্বটা কি? যে 1956 সালে 8 জানুয়ারি পাকিস্তান যে সংবিধান প্রণয়ন করায়, সেখানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। এই ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ চেতনা জাগ্রত হয় এবং তারা রাজনৈতিকভাবে সচেতন হয়। এবং এই ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জনগণ বুঝতে পারে যে যে কোনো আসলে অধিকার আদায়ের আন্দোলনের কোনো বিকল্প নেই। যার ফলে আমরা দেখি যে এই ভাষা আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত হয় এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান করে নেয়। এই ভাষা আন্দোলনকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এবং এটা স্বীকৃতি দেয় ইউনেস্কো 1999 সালে। তো বাংলা ভাষা কবে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়? কবে? 8 জানুয়ারি 1956। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নকশা করেন কে? হামিদুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলি চালানো হয় কোন তারিখে? 21শে ফেব্রুয়ারি 1952। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ কত সালে? 1999 সালে। কার মাধ্যমে? ইউনেস্কোর মাধ্যমে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিটি প্রথম উত্থাপন করেন কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কেউ উত্থাপন করেন? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলা আন্দোলনের প্রথম শহীদ হন কে? প্রথম শহীদ হন রফিক উদ্দিন। তমুদ্দিন মজলিস কি ধরনের সংগঠন ছিল? ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবির প্রস্তাব পাকিস্তান গণপরিষদে কে দেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। তো আওয়ামী মুসলিম লীগ, যে 1947 সালে যখন পাকিস্তান এবং পাকিস্তান রাষ্ট্র জন্ম লাভ করে, তখন দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তান সবসময় পশ্চিম পাকিস্তান কর্তৃক শোষণ জুলুম নির্যাতনের শিকার হচ্ছিল। যার ফলে এখানে তাদের পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার রক্ষা করার জন্য একটা সংগঠন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। যার ফলে 1923 সালের 49 সালে আওয়ামী মুসলিম লীগ ঢাকার রোজ গার্ডেনে জন্ম লাভ করে, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী এবং এর সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। তো প্রশ্ন যদি আসে যে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী। 1954 সালে সাধারণ নির্বাচন, যে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও 1954 সালে পূর্ব পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। যে 1954 সালে নির্বাচন দেওয়া হয়,
তো সেটা কেন্দ্রীয় নির্বাচন না, আঞ্চলিক নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়, যেটার মূল ছিল যে পূর্ব বাংলার যে রাজনৈতিক দলগুলো ছিল সেইগুলো মূলে একটা ফ্রন্ট গঠন করা এবং পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে একযোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। যার ফলে দেখা যায় যে 4 ডিসেম্বর 1953 সালে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলে যুক্তফ্রন্ট গঠন করে, যার মধ্যে প্রধান দল ছিল যে আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর নেতৃত্বে, কৃষক শ্রমিক পার্টি, একে ফজলুল হক, নিজামী ইসলাম, গণতন্ত্রী দল। যে এই যে 1954 সালের নির্বাচন, এই নির্বাচনের প্রতীক ছিল নৌকা এবং কর্মসূচি ছিল 21 দফা ভিত্তিক। আর এই 21 দফার প্রথম দফায় ছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়াও দ্বিতীয় দফায় বলা হয়েছে যে জমিদারি প্রথা বা খাজনা আদায়কারী যে মধ্যস্বত্বের যে উপস্থিতি ছিল সেটাকে উচ্ছেদ করা। এখানে এই 21 ধারার মধ্যে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছিল 9 নং কর্মসূচিতে, এবং 15 কর্মসূচিতে বলা হয়েছিল যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে হবে, এবং 17 নং কর্মসূচিতে ছিল বাংলা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা, এবং 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে পালন করার কথা বলা হয়েছিল 18 নং কর্মসূচিতে। এবং 19 নং কর্মসূচিতে ছিল আঞ্চলিক স্বায়ত্ত শাসন কার্যকর করা, পূর্ব বাংলার নৌ সদর দপ্তর স্থাপন করা এবং আনসারকে মিলিশিয়া বাহিনী হিসেবে গড়ে তোলা। তো এই যে যুক্তফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? যে যুক্তফ্রন্টের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল পাকিস্তান সরকারের যে মুসলিম লীগ ছিল যে সেটার যাতে শাসনের অবসান হয়, সেই জন্য যুক্তফ্রন্ট গঠন করা হয়। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং বাংলা ভাষাকে যাতে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেয় সেটা প্রতিষ্ঠা করা, কৃষক শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা এবং প্রাদেশিক স্বায়ত্ত শাসন এস্টাবলিশ করা। 1954 সালের নির্বাচনের যদি আমরা ফলাফলের দিকে যদি আমরা দেখি, যে 1954 সালের যে আঞ্চলিক নির্বাচন হয়েছিল সেখানে মোট আসন ছিল 237টি, যা মুসলমানদের জন্য সংরক্ষিত ছিল। সেখানে যুক্তফ্রন্ট একাই লাভ করে 223টি এবং মুসলিম লীগ আসন লাভ করে মাত্র 9টি। স্বতন্ত্র পার্টি ছিল 4টি, খিলাফত রব্বানী পার্টি ছিল 1টি। আর মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল 72টি, সেখানে যুক্তফ্রন্ট লাভ করে 13টি। এখানে মুসলিম লীগ কোনো আসনই পায়নি, কংগ্রেস পায় 24টি, তফসিলি ফেডারেশন পায় 27টি আর অন্যান্য পায় 8টি, এই মোট 309টি। তো দেখা গেছে এটা ছিল মুসলিম লীগের জন্য বিশাল এক পরাজয়, অন্যদিকে যুক্তফ্রন্টের এক বিশাল জয়। তো এই যে যুক্তফ্রন্টের অন্যতম সংগঠক শেরে বাংলাকে ফজলুল হককে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী করা হয়। তবে এই সরকার মাত্র ক্ষমতা গ্রহণের 6 সপ্তাহ বা 56 কার্য দিবসের মধ্যেই ভেঙে দেওয়া হয়। আর এটা ভেঙে দেন গোলাম মোহাম্মদ। তিনি বলেছিলেন যে এই সরকার বিচার বিভাগকে অবমাননা করেছে এবং বিচার বিভাগের আদেশ অমান্য করেছে, এই অভিযোগও নেই। 1954 সালের 30-এই যুক্তফ্রন্ট কি করে দেয়, ভেঙে দেওয়া হয়। পরে মুসলিম লীগ আবার ক্ষমতায় ফেরে এবং রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। এই নির্বাচনের গুরুত্বটা কোথায়? যে এটাই প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে যে আসলে পূর্ব বাংলার জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা বোধ জেগে উঠেছে সেটা স্পষ্ট হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যে পশ্চিম পাকিস্তানের যে শাসন যে আসলে মেনে নিবে না, এটার একটা বলিষ্ঠ প্রমাণ আমরা দেখতে পাই এই 1954 সালের নির্বাচনে। এবং এই 1954 সালের নির্বাচনই পূর্ব বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করতে আরো অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতা আমরা দেখি যে 1970 গণ অভ্যুত্থান বা 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালিদের সফলতা। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয় 4 ডিসেম্বর 1953। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়? 223টি। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলাকে ফজলুল হক। যুক্তফ্রন্ট সরকারের মেয়াদ কতদিন ছিল? যুক্তফ্রন্ট সরকারের মেয়াদ ছিল 2 মাস। 21 দফার মূলত কি নির্দেশ করে? আসলে যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটাকে নির্দেশ করে। 1956 সালের সংবিধান, এটাই পাকিস্তানের প্রথম সংবিধান। যদিও পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হয়েছিল
1947 সালে, কিন্তু তাদের সংবিধান তৈরি করতে প্রায় 10 বছর লেগে গেছে। অর্থাৎ 47 সালে স্বাধীন হলো, আর 56তে এসে একটা সংবিধান প্রণয়ন করলো, এবং সেই সংবিধান ছিল গণতান্ত্রিক ইসলামী। আসলে এখানে ইসলামও তেমন ছিল না, গণতন্ত্র ছিল না, যা ছিল শুধু নামে। এখানে দুইটা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, উর্দু এবং বাংলা, এবং এখানকার শাসন ব্যবস্থা ছিল পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। এবং প্রেসিডেন্ট হিসেবে এই সময় ক্ষমতা ছিলেন ইস্কান্দার মির্জা। পূর্ব পাকিস্তানকে কিছুটা স্বীকৃতি দেওয়া হলেও বাস্তবে আসলে মূল ক্ষমতা পশ্চিম পাকিস্তানের হাতে রয়ে যায়। তো 1958 সালে সামরিক শাসনের সূচনা। এই যে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 7 অক্টোবর 1958 সালে সংবিধান বাতিল করে সামরিক শাসন জারি করে। কত সালে? 7 অক্টোবর 1958 সাল। আর 27 অক্টোবর 1958 সালে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান, যে তিনি এই ইস্কান্দার মির্জাকে সরিয়ে সামরিক আইন শাসক হিসেবে ক্ষমতায় আসেন। অর্থাৎ 7 অক্টোবর ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে, মাত্র 20 দিন পরেই আইয়ুব খান তাকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি হন এবং নিজেকে সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। এর ফলে কি হয়, যে 1958 সালের এই সামরিক শাসনের সূচনার হলে যেটা হয়, গণতন্ত্রের পথ একেবারেই রুদ্ধ হয়ে যায়। সব রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়, সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, এবং আইয়ুব খান তার ক্ষমতা যাতে আরো পাকাপোক্ত হয়, এই জন্য তিনি 1959 সালে মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি নামে একটা নতুন সিস্টেম তৈরি করেন, যেখানে পূর্ব বাংলা থেকে 40,000 এবং পশ্চিম পাকিস্তান থেকে 40,000, এই মোট 80,000 ভোটার ছিল। এবং এরা হবে যে ইউনিয়ন, থানা বা জেলা বা প্রদেশের যারা প্রতিনিধি থাকবে, শুধুমাত্র তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এর ফলে যে রাজনৈতিক ব্যবস্থার জনগণের অংশগ্রহণ সংকুচিত হয়ে যায়, এবং 1960 সালের 14 ফেব্রুয়ারি একটা যে আস্থা সূচক একটা হা বা না ভোট হয়, সেই ভোটে আইয়ুব খান 5 বছরের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, এই মৌলিক গণতন্ত্রের প্রহসনমূলক নির্বাচনের কারণে। তো 1965 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার ডেট ঘোষণা করা হয়, যার ফলে পাকিস্তানের যতগুলো বিরোধী দল ছিল তারা 1964 সালের 26শে জুলাই একটা সম্মিলিত বিরোধী জোট বা কম্বাইন্ড অপোজিশন পার্টি, যেটাকে সংক্ষেপে কোপ বলা হয়, গঠন করা হয়, এবং এর একক প্রার্থী দেওয়া হয় ফাতেমা জিন্নাহকে, যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর বোন। এবং এই যে কোপ সম্মিলিত বিরোধী দলীয় জোট, এর মূল যে রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ ছিল, নিজামী ইসলামী পার্টি ছিল, কাউন্সিল মুসলিম লীগ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, যা ন্যাপ 1956 সালে মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, জামাতে ওলামা ছিল, জমিয়তে ওলামা পাকিস্তান ছিল। যে এই নির্বাচনের মূল কথাই ছিল যে সম্মিলিতভাবে আইয়ুব খানকে পরাজিত করা। কিন্তু এই যে বেসিক ডেমোক্রেসি ফলে মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহ বেশি ভোট পেলেও তিনি পরাজিত হয়ে যান, যার ফলে পরবর্তীতে জনগণের মনে গণ অসন্তোষ দেখা যায়, এবং 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। 1966 সালের 6 দফা দাবি, যে 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 লাহোরে একটা বিরোধী দলের সম্মেলন হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 6 দফা দাবি উত্থাপন করেন, যেটাকে আসলে স্বাধিকার প্রতিষ্ঠা বা বাঙালি মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয়। এই 6 দাবির মূল কথাই ছিল কেন্দ্রীয় সরকার থাকবে স্বায়ত্তশাসন, এবং এখানে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্যতীত সকল ক্ষমতা প্রদেশের হাতে দিতে হবে। এখানে 2টি পৃথক মুদ্রা অথবা একটাই মুদ্রা থাকবে, কিন্তু এক দেশের মুদ্রা যাতে আরেক দেশে পাচার না হয় সেটা বন্ধ করতে হবে। বাণিজ্যিক, অর্থনৈতিক প্রভৃতি বিষয় আঞ্চলিক সরকারের হাতে থাকবে, এখানে কেন্দ্রীয় সরকার কর আরো আদায় করতে পারবে না। প্রতিটি প্রদেশে পৃথক ব্যাংক ব্যবস্থা থাকবে, এবং রাজস্ব, আয় ও বৈদেশিক মুদ্রা আয় প্রদেশের হাতেই থাকবে। প্রদেশের নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী থাকবে, এবং প্রদেশের হাতে থাকবে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি করার ক্ষমতা। এই 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ।
এবং এই 6 দফায় পরবর্তীতে বাঙালিদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে এবং মুক্তিযুদ্ধে তাদেরকে অনুপ্রেরণা যোগায়। তো 6 দফা ঘোষণার পরেই পূর্ব বাংলার যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে পশ্চিমা পাকিস্তান যে শাসক গোষ্ঠী ছিল তারা ৩৫ জনকে আসামি করে একটা মামলা করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে এরা ভারতের আগরতলা শহরে বসে রাষ্ট্রদ্রোহী বা পাকিস্তান রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করছে। এর সদস্য সংখ্যা ছিল ৩৫ জন এবং মূল আগরতলার ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন। তাদেরকে যখন গ্রেফতার করা হয় তখন পূর্ব বাংলার যে আপামর জনতা যারা ছিল তারা প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এবং ছাত্ররা এর প্রতিক্রিয়া স্বরূপ 11 দফা কর্মসূচি উত্থাপন করেন এবং যার ফলে 1969 সালের 20 জানুয়ারি আন্দোলনে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন এবং আন্দোলনটা আরো চাঙ্গা হয়ে যায়। পরবর্তীতে যে পশ্চিমা পাকিস্তান সরকার অর্থাৎ আইয়ুব খান সরকার 22 ফেব্রুয়ারি 1969 সালে ব্যাপক গণ আন্দোলনের মুখে এই আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হন এবং বন্দীদেরকে মুক্তি দেওয়া হয় এবং 1969 সালের যে গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, 1969 সালের গণ অভ্যুত্থানে ছাত্রদের 11 দফা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। 1969 সালে গণ অভ্যুত্থান, যে এই গণ অভ্যুত্থানটা কেন হয়েছিল, যে আসলে এটা একদিনে না, 1947 সালের পর থেকেই পশ্চিমা পাকিস্তান পূর্ব পাকিস্তানদের যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামরিক বিভিন্ন দিক থেকে যে বঞ্চিত করছিল সেটারই ফলাফল হলো 1969 সালের গণ অভ্যুত্থান। বিশেষ করে 1966 সালে যখন 6 দফা দাবি উত্থাপন করা হয় এবং পূর্ব বাংলার নেতাদেরকে যখন গ্রেফতার করা হয় তখনও আসলে পূর্ব বাংলার জনগণ পশ্চিমা পাকিস্তানদের প্রতি আরো ক্ষোভ ঘনীভূত হয় এবং ছাত্রদের যে 11 দফা, এই 11 দফাও 1969 সালে গণ অভ্যুত্থানের জোরালো ভূমিকা পালন করে এবং আইয়ুব খানের যে একনায়কতান্ত্রিক যে কর্তৃত্ববাদ ছিল তার বিরুদ্ধে সর্বসাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন হলো 1969 সালের গণ অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে 20 জানুয়ারি 1969 যে ছাত্র নেতা মতিউর রহমান গুলিবিদ্ধ হন, 20 ফেব্রুয়ারি আসাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, 24 ফেব্রুয়ারি রুহুল আমিন, জহির রায়হান সহ অনেকেই শহীদ হন। এর ফলাফল যে গণ আন্দোলনের চাপে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়, আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে বাধ্য হন এবং আইয়ুবের পদত্যাগ করে 25 মার্চ 1969 আইয়ুব খান পদত্যাগ করে জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বা ক্ষমতা তুলে দেন। আর ইয়াহিয়া খান আসলে আইয়ুবেরই কফি ছিল। তো প্রশ্ন কিভাবে আসতে পারে, 1956 সালের সংবিধান অনুসারে পাকিস্তান রাষ্ট্রভাষা কতটি নির্ধারণ করা হয়েছিল? কয়টি করা হয়েছিল? 2টি, উর্দু এবং বাংলা। পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় কবে? 23 মার্চ 1956। পাকিস্তানে মার্শাল ল কবে জারি হয়? 7 অক্টোবর 1958। বেসিক ডেমোক্রেসি কে প্রবর্তন করেন? জেনারেল আইয়ুব খান। 6 দফা কবে ঘোষণা করা হয়? 5 ফেব্রুয়ারি 1966। আগরতলা মামলার আসামি কতজন ছিল? 35 জন। 1969 সালে গণ অভ্যুত্থানে কাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? কাকে? শহীদ আসাদকে 20 ফেব্রুয়ারি। শহীদ আসাদ কবে নিহত হন? 20 ফেব্রুয়ারি 1969। 6 দফা দাবির মূল উদ্দেশ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1969 সালে গণ আন্দোলনের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন কে? ইয়াহিয়া খান। 1965 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ শুরু হয় কবে? 6 সেপ্টেম্বর 1965। আর এই যুদ্ধ বন্ধ নিয়েই তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1965 সালেই। 1970 সালে নির্বাচন। 1969 সালের গণ অভ্যুত্থানের
পরবর্তীতে ইয়াহিয়া খান ক্ষমতায় এসে 1970 সালে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। সেই প্রেক্ষাপটেই 1970 সালের 7 ডিসেম্বর নির্বাচন হয়। এইটাই প্রথম নির্বাচন যেটা কেন্দ্র এবং প্রদেশে একযোগে হয়েছে এবং পূর্ব এবং পাকিস্তানে একসঙ্গে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মোট আসন ছিল 300টা। তার মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 162টা এবং পশ্চিম পাকিস্তানে ছিল 138টা। এই পূর্ব পাকিস্তানের 162টার মধ্যে আওয়ামী লীগই পায় 160টা। এখানে পাকিস্তান পিপলস পার্টি একটা আসনও পায়নি। আর সংরক্ষিত 60টার মধ্যে পূর্ব পাকিস্তানের সংরক্ষিত 60টার মধ্যে আওয়ামী লীগ 60টাই পায়। এখানে পিপলস পার্টি কোনো আসন পায়নি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে আসন ছিল 138টা, যেখানে আওয়ামী লীগ কোনো ভোট পায়নি। পাকিস্তান পিপলস পার্টি পায় মাত্র 83টা। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 6টি সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগ কোনো ভোট পায়নি। পশ্চিম পাকিস্তানি পিপলস পার্টি পায় মাত্র 5টা। তো সব মিলে দেখা যায় যে আওয়ামী লীগের আসন হয় 167টা, পাকিস্তান পিপলস পার্টি হয় 88টা, যার ফলে পাকিস্তান একক সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করে। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ 167টা আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সাংবিধানিকভাবে তারা সরকার গঠনের অধিকার লাভ করে। কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তান এই সরকার গঠন করতে আসলে পূর্ব পাকিস্তানকে সরকার গঠন করতে দেয়নি। তো এই যে নির্বাচন, এই নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক কি ছিল? এই নির্বাচনের মূল যে বিষয় ছিল সেটা হলো পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যা, আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এবং এই নির্বাচনের ফলাফলের দিকে একটু দেখেন যে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ অর্থাৎ পূর্ব বাংলার যে রাজনৈতিক দল ছিল সেটা একটা আসনও পায়নি। আবার আমরা যদি পশ্চিম পাকিস্তানে দেখি যে পূর্ব পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি কোনো আসন পায়নি। তার মানে কি? এর মানে হলো যে আসলে উভয় দেশই চাচ্ছিল, যে উভয় দেশের যে জনগণ ছিল তারা আসলে চাচ্ছিল যাতে দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যায়, কেউ কাউকে চাচ্ছে না। যে এর ফলে দেখা যায় যে দুইটা পাকিস্তান বিভাজন হয়ে যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল। এবং পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বেসিক্যালি তাকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে 1970 সালে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে মোট কয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়? মোট কয়টি আসন ছিল? 313টি। তো 1971 সালের অসহযোগ আন্দোলন, যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, তারা আওয়ামী লীগের সরকার গঠন করতে দেয়নি, তখনই আসলে পূর্ব পাকিস্তানের জনগণের আন্দোলনের কোনো বিকল্প ছিল না। বিশেষ করে 1971 সালের মার্চ মাসে ইয়াহিয়া খান যখন সাধারণ অধিবেশনকে স্থগিত ঘোষণা করে, তখনই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এবং 2 মার্চ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়, যেটা 1971 সালের 25 মার্চ পর্যন্ত বলবৎ ছিল। যে এই 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশ নামক পতাকা উত্তোলন করা হয়, যেটা আসলে যে প্রথম পতাকা উত্তোলন করা হয় কত সালে? 2রা মার্চ। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং 3 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের ইস্তাহার ঘোষণা করা হয়। 7 মার্চ ঐতিহাসিক লাহোর রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়া হয় এবং 8 থেকে 25 মার্চ এই সময় মূলত পূর্ব পাকিস্তানের মূল নিয়ন্ত্রণ চলে যায় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাঙালিদের হাতে, যার ফলে 1971 সালের 25 মার্চ পশ্চিমা পাকিস্তান সরকার এই দেশের সাধারণ জনগণের উপর এক ভয়াবহ অভিযান চালায়, নির্মম নিষ্ঠুর একটা পরিকল্পিতভাবে একটা অভিযান চালায়, যেটার নাম ছিল অপারেশন সার্চলাইট। এবং এটি একটি সামরিক অভিযান, যার মূল টার্গেটই ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন এবং রাজনৈতিক নেতাদের বাসভবন, সাংবাদিক, ছাত্র এবং হিন্দু সম্প্রদায়। এই এক রাত্রেই কয়েক হাজার নিরীহ মানুষকে শহীদ করে দেওয়া হয় এবং এই রাত থেকে মূলত সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়।
এবং এই রাত্রের মধ্যরাতেই বঙ্গবন্ধুকে এই মধ্যরাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পূর্বেই তিনি এটাই আমাদের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ স্বাধীন একটা ঘোষণা দিয়ে যান। পরবর্তীতে 26শে মার্চ ভোরে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশ সরকার 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তো 1971 সালে 25শে মার্চ সেই ভয়ালো কালো রাত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের শুরু। এই যুদ্ধকে সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশে আসলে একটা প্রশাসনিক কাঠামো দরকার ছিল, আর সেই লক্ষ্য সেটাকে সামনে রেখেই 10 এপ্রিল 1971 অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার নামে একটা সরকার গঠন করা হয়। সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ এবং অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। 17 এপ্রিল 1971 মেহেরপুর বৈদ্যনাথ তলায় মুজিবনগর এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ এবং 17 এপ্রিল 1971 মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যে বর্তমান মুজিবনগর এই শপথ বাক্য পাঠ পরিকল্পনা পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ এবং আব্দুল হান্নান। আর গার্ড অফ অনার প্রদানকারী দলের নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের আসলে প্রধান কাজটা কি ছিল? প্রধান কাজটা ছিল যে মুক্তিযুদ্ধ খুব সুন্দর সুচারুভাবে পরিচালনা করা, আন্তর্জাতিক সমর্থন আদায় করা, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রশাসনিক কাঠামো সুন্দরভাবে গঠন করা এবং মুক্তিযুদ্ধটা যাতে সুন্দর সুচারুভাবে পরিচালনা করা যায় সেটা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেটা বাংলাদেশের পক্ষে যাতে কাজ করে সেটা নিয়ে কাজ করা। এবং এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক সরকার এবং এই সরকার অনেকটা সফল হয়, যার ফলে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের সময় রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বা ইউএসএর যে সাধারণ জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় করতে তারা সক্ষম হয়। তো বাংলাদেশে যে মুক্তিযুদ্ধকে সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করার জন্য 1971 সালের 11 থেকে 17 জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সিনিয়র সামরিক যে স্টাফবৃন্দ আছেন তাদের নিয়ে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেন যাতে মুক্তিযুদ্ধটা খুব সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করা যায় এবং আমাদের ফাইনাল যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য যে স্বাধীনতা সেটা যাতে অর্জন করতে পারে। সেই লক্ষ্যে 1 নং সেক্টরে ছিল চট্টগ্রাম এবং কক্সবাজার এবং এর সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন মেজর জিয়াউর রহমান। অবশ্য পরবর্তীতে এখানে আসেন রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমানের নেতৃত্বে জেট ফোর্স নামে আরেকটা আলাদা সমৃদ্ধশালী একটা বাহিনী গঠন করা হয়। 2 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ, পরবর্তীতে এটিএম হায়দার। 2 নম্বর সেক্টরে ছিল কুমিল্লা এবং নোয়াখালী অংশবিশেষ। তারপর 3 নম্বর সেক্টর ছিল মেজর কে.এম. শফিউল্লাহ, ঢাকা হবিগঞ্জ ছিল এটার এলাকা এবং 4র্থ ছিলেন চিত্তরঞ্জন দাস বা সিআর দত্ত এবং এই 4র্থ নং সেক্টরের অধীনে ছিলেন সিলেট জেলার পূর্বাঞ্চল সমূহ এবং সিলেট জেলার পশ্চিমাঞ্চল ছিল 5 নং সেক্টরের অধীন এবং এটার সেক্টর কমান্ডার ছিলেন মীর শওকত আলী। উইং কমান্ডার এম.কে. বাশার ছিলেন 6 নং সেক্টরের কমান্ডার। 6 নং সেক্টর বৃহত্তর রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এটার অন্তর্ভুক্ত ছিল। 7 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী এবং পাবনা জেলা এবং এটার সেক্টর কমান্ডার ছিলেন কাজী নুরুজ্জামান। 8 নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর ওসমান চৌধুরী এবং মেজর এম.এ. মঞ্জুর এবং কুষ্টিয়া, ফরিদপুর, যশোর ছিল 8 নং সেক্টরের অধীন। 9 নং সেক্টরের মেজর ছিলেন মেজর এম.এ. জলিল এবং 9 নং সেক্টরের অধীন ছিলেন বরিশাল এবং পটুয়াখালী। 10 নং সেক্টরে ছিল সেক্টর কমান্ডার আসলে নৌ সেক্টর। 10 নং সেক্টরের কোনো নিজস্ব এলাকা বা এলাকা ছিল না, সমগ্র বাংলাদেশের নৌ অভিযান পরিচালনা করার মূল দায়িত্ব ছিল 10 নং সেক্টরের কাছে এবং 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের এম হামিদুল্লাহ এবং এটার ছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল।
বি গ্রেড ফোর্স, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য 3টে সুসজ্জিত বৃহৎ সামরিক ফোর্স গঠন করা হয়, যেটার নাম ছিল জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। জেড ফোর্সের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, এস ফোর্সের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ এবং কে ফোর্সের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ। বিভিন্ন আঞ্চলিক বাহিনীও এই সময় ছিল, যেমন কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী বা আব্বাস উদ্দিন বাহিনী এবং প্রভৃতি আঞ্চলিক বাহিনীও এই সময় মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করেন, যার ফলে পাকিস্তানিদের পরাজয় করাটা সহজ হয়ে যায়। অক্টোবর থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত, যে 1971 সালের অক্টোবর মাসে যুদ্ধের গতি ত্বরান্বিত হয় এবং এই সময় মুক্তিবাহিনী সারা দেশে গেরিলা অপারেশন এবং হামলা করতে থাকেন, এবং ভারতের সাথে সমন্বয় করে সুনির্দিষ্টভাবে কমান্ডো স্টাইলে অপারেশন হয় এবং এই যে গেরিলা হামলা চালানোর কারণে অনেক এলাকায় তখন শত্রুমুক্ত হতে থাকে এবং এই অক্টোবর মাস থেকে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ আরও অনেক বেড়ে যেতে থাকে। বিশ্বের যে গণমাধ্যম আছে পাকিস্তানিদের গণহত্যা, নারী নির্যাতন, শরণার্থী সংকট প্রভৃতি নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশ করে। নভেম্বর 1971 এই সময় মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর যৌথ পরিকল্পনা করে এবং ভারত ও বাংলাদেশ যৌথভাবে যুদ্ধ পরিকল্পনা করে এবং চূড়ান্তভাবে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং বড় সামরিক অপারেশন এই সময়টাতে নভেম্বর 1971 হয়। গেরিলা অভিযান, বড় আকারের সামরিক আক্রমণ পাকিস্তানিদের মনোবল একেবারে ভেঙে দেয় এবং মুক্ত এলাকার সংখ্যা এই সময় থেকে বাড়তে থাকে। অনেক জেলা উপজেলা ধাপে ধাপে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হতে থাকে। ডিসেম্বর 1971 চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত বিজয়ের দিন, যে 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের সীমান্তে আক্রমণ করে, ফলে ভারত পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায় এবং বাংলাদেশ একটা যৌথ বাহিনী বা জয়েন্ট কমান্ড অফ মুক্তি বাহিনী গঠন করে এবং এই বাহিনীর নেতৃত্বে ছিলেন, ভারতীয় অংশের নেতৃত্বে ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পশ্চিম পাকিস্তান থেকে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণের ফলে পূর্ব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর এবং পশ্চিম দিক থেকে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণের ফলে পাকিস্তানি বাহিনী ধীরে ধীরে পিছিয়ে হটে যেতে বাধ্য হয় এবং পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন দেখল যে তাদের পরাজয় একেবারে অবিসম্ভাব্য, তখন তারা চিন্তা করলেন যে এই দেশকে মেধাশূন্য করার একটা হীন এবং ঘৃণ্য তারা একটা কর্মসূচি নেয়, যার প্রেক্ষাপটে দেখা যায় যে 1971 সালের 14 ডিসেম্বর এই দেশের যে বিশিষ্ট সাহিত্যিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ছিল তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয় এবং তাদের মূল উদ্দেশ্য ছিল দেশটাকে মেধাশূন্য করে দেওয়া। যে যাদেরকে হত্যা করা হয় তাদের মধ্যে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনির চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহ, অধ্যাপক ডক্টর ফজলুল হক, সাংবাদিক সালাউদ্দিন আবু সাইদ, শহীদুল্লাহ কায়েসের, ডাক্তার ডক্টর আলেম চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, সাহিত্যিক হিসেবে আনোয়ার পাশা, অনেকের নাম উল্লেখযোগ্য। তো 16 ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়ের দিন, যে এই দিন ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এই সময় বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খন্দকার এবং পাকিস্তানের পক্ষে ছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতীয় প্রতিনিধি ছিলেন জগজিৎ সিং অরোরা। তো আমরা যদি পুরো মুক্তিযুদ্ধটাকে যদি আমরা একটা যদি ফ্রেমে যদি দেখতে চাই, সেটা দেখবো যে 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণের মধ্যে দিয়ে অনেকটাই স্বাধীনতা সংগ্রামের শুরু। 25 মার্চ 1971 পাকিস্তান বাহিনী অপারেশন সার্চলাইট নামে এই দেশে গণহত্যা করে এবং হাজার হাজার নিরীহ বাঙালি মুসলমানদেরকে তারা হত্যা করে এবং এই দিন থেকেই মূলত পাকিস্তানিদের বিরুদ্ধে মূল আন্দোলনটা শুরু হয়। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা প্রবাসী সরকার গঠিত হয়। 17 এপ্রিল তাদেরকে শপথবাক্য পাঠ করানো হয়। মে থেকে জুন এই সময় 11টি সেক্টরে, সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং কর্নেল ওসমানী ছিলেন সর্বাধিনায়ক। 1 আগস্ট 1971 নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়, যেটা মূল দায়িত্বে ছিলেন
ভারতীয় পণ্ডিত রবিশঙ্কর এবং আমেরিকান বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন। এবং 3 ডিসেম্বর 1971 ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নেয়। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। 3টি বিজয় দিবস হিসেবে পালিত হয়। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রাখার জন্য 7 জন বীর সন্তানকে বীর সৃষ্টি হিসেবে 1971 সালে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন রুহুল আমিন, যিনি নৌসেনা অফিসার ছিলেন, যুদ্ধের অবস্থান ছিল খুলনা শিপইয়ার্ডে, নোয়াখালী। এবং মতিউর রহমান বিমান বাহিনীর ছিলেন। মোহাম্মদ মোস্তফা কামাল সিপাহী সেনাবাহিনী, মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, মোহাম্মদ হান্নান সরকার মুন্সি আব্দুর রব সিপাহী সেনাবাহিনী, মুন্সি আব্দুর রব এখানে মোহাম্মদ হান্নান সরকার সিপাহী সেনাবাহিনী এবং মনসুর আব্দুর রব তিনি ছিলেন সিপাহী বিডিআর বা ইপিআর এর, এবং মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি ছিলেন ক্যাপ্টেন। এখানে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য 4 শ্রেণীর বীরত্ব সূচক উপাধি দেওয়া হয়। তার মধ্যে বীর শ্রেষ্ঠ ছিলেন 7 জন, যেটা ছিল সর্বোচ্চ সম্মান এবং সবাই শহীদ। বীর উত্তম ছিল 67 জন, দ্বিতীয় সর্বোচ্চ এবং অধিকাংশই জীবিত ছিলেন। বীর বিক্রম 174 জন সাহসিকতার জন্য প্রদান করা হয়। বীর প্রতীক 424 জন বৃত্তিপূর্ণ কাজের জন্য প্রদান করা হয়। প্রশ্ন কিভাবে হতে পারে যে অপারেশন সার্চলাইট শুরু হয় কত? অপারেশন সার্চলাইট শুরু হয় 25শে মার্চ। স্বাধীনতার ঘোষণাপত্রে বেতার পাঠ করেন কে? মেজর জিয়াউর রহমান। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন শপথ নেয় কত সালে? 1971 সালে 17 এপ্রিল। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম.এ.জি. ওসমানী। এবং মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল। বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণের উপস্থিত ছিলেন কে? একক খন্দকার। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বরকে। এবং পাকিস্তান সেনা আত্মসমর্পণ করে কতগুলো? প্রায় 93,000। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় শহীদ হন? চাঁপাইনবাবগঞ্জ। আসলে এটা বীর শ্রেষ্ঠ হবে। বীর উত্তম খেতাব পেয়েছেন মোট কতজন? মোট 68 জন। মুক্তিযোদ্ধাদের খেতাব সংখ্যা কত? এখন আগে ছিল 676, বর্তমানে হবে 672, কারণ 4 জনের তা করা হয়েছে। এটা হবে 672। ওকে, আমরা এবার 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই একটা দেশের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কনস্টিটিউশন। কারণ কনস্টিটিউশনকে বলা হয় দ্য ওয়ে অফ লাইফ অফ এ স্টেট। একটা রাষ্ট্রের জীবন পরিচালনার মূল উৎস হলো কনস্টিটিউশন। কনস্টিটিউশন হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যার ফলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সংবিধানের জন্যই 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং 11 এপ্রিল 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে দেওয়া হয়, যেটা প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এবং এর একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এবং এই প্রথম অধিবেশন বসে 17 এপ্রিল। মোট 47টা বৈঠক বসে। 10 জুন 1972 সালে প্রাথমিক খসড়া অনুমোদন করেন এবং 12 অক্টোবর এই খসড়া সংবিধান গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করেন এবং 4 নভেম্বর এই সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে থেকে সংবিধান কার্যকর হয়। এক নজরে যদি আমরা সংবিধান দেখি, যে এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন এবং এর একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। এই সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে, 11টি অধ্যায় বা ভাগ রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে এবং 60টি তফসিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে 4টি। এই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। আর এই আমরা যদি বাংলাদেশ সংবিধানের কথা বলি, এই সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো এটা হলো একটা লিখিত সংবিধান।
এবং এই সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান, সহজে সংশোধন করা যায় না। এই সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে। সংবিধানের 2য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের 1ম ভাগের 7 নং অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনসভা একটা এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক কেন্দ্রিক আইনসভার কথা বলা হয়েছে। বহুদলীয় ব্যবস্থার কথা বলা হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা যদি এবারে সংবিধানের যে 11টা যে ভাগ রয়েছে সেটা নিয়ে যদি আলোচনা করি, যে 1ম ভাগে আলোচনা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিয়ে, যেটা এখানে রয়েছে যে রাষ্ট্রের নাম, ভৌগোলিক সীমানা, রাষ্ট্রভাষা, নাগরিকত্ব। 2য় ভাগে আলোচনা করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে। 3য় ভাগে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার। এখানে আছে নাগরিকদের বাক স্বাধীনতা, সমতা, ধর্ম পালন প্রভৃতি। 4র্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নিয়ে আলোচনা করা হয়েছে। 5ম ভাগে আলোচনা করেছে আইনসভা, জাতীয় সংসদের গঠন, অধিকার এবং কার্যাবলী নিয়ে। 6ষ্ঠ ভাগে আলোচনা করা হয়েছে বিচার বিভাগ, উচ্চ আদালত, বিচারপতি নিয়োগ ক্ষমতা প্রভৃতি নিয়ে। 7ম ভাগে আলোচনা করা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব, স্বাধীনতা ও কার্যাবলী নিয়ে। 8ম ভাগে আলোচনা করা হয়েছে নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষকের আয় ব্যয়ের বিষয় নিয়ে। 9ম ভাগে রয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি নিয়ে, সরকারি চাকরি, নিয়োগ শৃঙ্খলা প্রভৃতি। 10ম ভাগে রয়েছে সংবিধান পরিবর্তনের ধারা রয়েছে 142। 11দশে বিবিধ অর্থাৎ অন্যান্য বিষয় যা পূর্ববর্তী ভাগগুলি অন্তর্ভুক্ত হয়নি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 11 নং অনুচ্ছেদে। আর বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত মোট 17 বার সংশোধন হয়েছে, যেখানে প্রথম সংশোধন হয় 1973 সালের 15 জুলাই। আর এটার মূল কথাই ছিল মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধীদের বিচার করা। তবে এখানে আপনারা এই সংবিধান সংশোধনীটা দেখে নেবেন। তবে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো একটু বলতেছি। যে 4র্থ সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমেই মূলত বাকশাল প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে রূপান্তর করা হয়। এখানে একদলীয় ব্যবস্থা ছিল, বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস করা হয়, মৌলিক অধিকারের হস্তক্ষেপ করা হয় এবং সকল দল মিলে একটা মাত্র দল করা হয়, যেটার নাম ছিল বাকশাল। এবং 5ম সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমেই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সংবিধান সংযোজন করা হয়। আর 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় এবং হাইকোর্ট বিভাগের বিভিন্ন স্থায়ী বেঞ্চ গঠন করা হয়। আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় যে 4র্থ সংশোধনীর মাধ্যমে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করা হয়। এবং ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয় এবং এটা পাশে ত্রয়োদশ সংশোধন হয় 28শে মার্চ 1996 সালে। আর আরেকটা গুরুত্বপূর্ণ সংশোধন হলো পঞ্চদশ সংশোধনী, যেটা 3 জুলাই 2011 পাশ হয় এবং এই পঞ্চদশ সংশোধনীটা ছিল ত্রয়োদশ সংশোধনীর অনেকটাই বিপরীত। অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয় আর পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এবং এখানে যে সংবিধানের মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র পুনর্বহাল করা হয় এবং স্বাধীনতার জন্ম ও ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং এই সময় মহিলা আসন 50 উন্নত করা হয়। তো এইগুলো ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ সংশোধনী। আপনারা সবগুলো পারলে এক নজরে একটু দেখে নেবেন। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে বাংলাদেশ সংবিধান কখন গৃহীত হয়? 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। সংবিধানের কততম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়? কোন সংশোধনীতে? 8ম সংশোধনীতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান।
সংবিধান সংশোধনের জন্য কোন ধারা প্রয়োগ করা হয়? 142। আমরা 1972 থেকে 2005 সাল পর্যন্ত যদি আমরা একটু শাসনতান্ত্রিক রাজনৈতিক উন্নয়ন যদি দেখি, তাহলে প্রথমে আলোচনা করতে হবে 1972 থেকে 75 সাল, যে বঙ্গবন্ধু স্বদেশ শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি এবং তিনি এদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন 12 জানুয়ারি এবং তিনি 15 আগস্ট 1975 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। যে 1972 সালে তিনি সালের যে 10 জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন, 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, 17 মার্চ অস্থায়ী সংবিধান আদেশ কার্যকর করেন এবং 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়, 16 ডিসেম্বর এই সংবিধান কার্যকর করা হয়। 1973 সালের 7 মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে এবং এই সময়ের যে মূল কাজ যেটা ছিল যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করা, রেশনিং করা, পুনর্বাসন করা, শিক্ষা সংস্কার করা, সেইগুলো করার চেষ্টা করেন। তবে এই সময় ব্যাপক দুর্নীতি, তারপরে সন্ত্রাসী কার্যক্রম চলতেছিল, যার ফলে আসলে অচিরে জনগণের সমর্থন হারাতে সরকার অচিরে জনগণের সমর্থন হারিয়ে ফেলেন। 1973 থেকে 74 এই সময় সংবিধানের বেশ কয়েকটা সংশোধনী নিয়ে আসে। যে প্রথম সংশোধনী ছিল মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিচার করার জন্য, তৃতীয় সংশোধন ছিল ভারত পাকিস্তান সীমান্ত চুক্তি করা। যে শেখ মুজিবের সময় আমরা যদি দেখি যে বাংলা ব্যাপক দুর্ভিক্ষ হয় এবং অভ্যন্তরীণ যে কি বলে দুর্নীতি বৃদ্ধি পায়, যার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, জন অসন্তোষ বাড়তে থাকে এবং 1975 সালে তিনি চতুর্থ সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পরিচালনা করেন, যেটার মূল ইয়া ছিল যে একদলীয় শাসন, যে সেখানে অন্য কোনো দল থাকবে না, একটা মাত্র দল থাকবে, বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং মাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টা পত্রিকা থাকবে এবং সেখানে কোনো মৌলিক অধিকার থাকবে না বা বিচার বিভাগের উপর যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এর প্রেক্ষাপটে দেখা যায় যে 15 আগস্ট 1975 শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়। তো এর মধ্যেই শেখ মুজিবের শাসন আমল শেষ হয়ে যায়। তো শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 মার্চ 1973 সালে। একদলীয় শাসন ব্যবস্থা বা বাকশাল চালু হয় কবে? চতুর্থ সংশোধনীতে। 1975 সাল রাজনৈতিক পট পরিবর্তনের সূচনা। যে 15 আগস্ট 1975 সালে যখন বাকশাল করা হয়, বাকশাল কায়েম করা হয়, তখনই আসলে বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা ব্যাপক পরিবর্তন আসে। যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার রূপান্তর ঘটে। এই সময় খন্দকার মুস্তাক আহমেদ বঙ্গবন্ধু নিহত হলে তিনি রাষ্ট্রপতি হন এবং একটি বিতর্কিত সরকার গঠন করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য মুক্তিযোদ্ধাদেরকে 4 শ্রেণীর উপাধিতে ভূষিত করা হয়েছে। প্রথম হলো বীর শ্রেষ্ঠ, যেখানে 7 জন রয়েছেন, এটাই বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। দ্বিতীয় হলো বীর উত্তম, 67 জনকে প্রদান করা হয়েছে। বীর বিক্রম 174 জন, এটা সাহসিকতার জন্য। বীর প্রতীক 424 জন, এই মোট 672 জনকে বীরত্ব সূচক উপাধি প্রদান করা হয়েছে। তো এখন আমরা আলোচনা করব বীর শ্রেষ্ঠ নিয়ে। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য 7 জনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছে, যেমন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 7 নং সেক্টরে যুদ্ধ করেছেন, সিপাহী হামিদুর রহমান 4 নং সেক্টরে, সিপাহী মুস্তাক কামাল 2 নং সেক্টরে, ল্যান্স নাইক মুন্সি আব্দুর রব, যিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন, সিপাহী নূর মোহাম্মদ শেখ, যিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেছেন, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ারিং রুহুল আমিন, তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেছেন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি করাচি থেকে একটি যুদ্ধ বিমান বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে ব্যর্থ হন। তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? যে প্রশ্ন আসতে পারে যে অপারেশন সার্চলাইট কবে পরিচালিত হয়? কবে? 25শে মার্চ। স্বাধীনতার ঘোষণাপত্র বেতারে পাঠ করেন কে? বেতারে পাঠ করেন জিয়াউর রহমান। মুজিবনগর সরকার শপথ নেয় কবে? 17 এপ্রিল 1971। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
জেনারেল এম.এ.জি. ওসমানী। মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। এছাড়া বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন? এ.কে. খন্দকার। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেন প্রায় 93,000 জন। আর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় শহীদ হন? চাঁপাইনবাবগঞ্জে। কোথায় শহীদ হন? চাঁপাইনবাবগঞ্জ। বীর উত্তম খেতাব পেয়েছেন মোট কতজন? বীর উত্তম খেতাব পেয়েছেন 67 জন। আর মোট খেতাবদারির সংখ্যা হলো 672 জন। তো এবার আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে। সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ এ লাইফ। বাংলাদেশের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের যে প্রথম অধিবেশন বসে, সেই অধিবেশনের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রদান করে 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এবং এই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু এবং বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই খসড়া সংবিধান কমিটি 17 এপ্রিল প্রথম অধিবেশনে বসে। মোট 47টা বৈঠকের পর 10 জুন 1972 একটা খসড়া সংবিধান তৈরি করেন এবং 12 অক্টোবর 1972 সালে এই খসড়া সংবিধান গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করেন এবং 4 নভেম্বর এই সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। যে এক নজরে এই সংবিধান প্রণয়নের মোট কমিটি ছিল 34 জন। সংবিধান প্রণয়ন কমিটির মহিলা সদস্য হলেন একজন, বেগম রাজিয়া বানু। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধানের প্রস্তাবনা ছিল একটি, মোট ভাগ হলো 11টি, অনুচ্ছেদ হলো 153টি, তফসিল 7টি, সংবিধান পরিচালনার মূলনীতি হলো 4টি। আর এই পর্যন্ত এই সংবিধান মোট 17 বার সংশোধন করা হয়েছে। তো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কি? আসলে বাংলাদেশের সংবিধান একটি লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেখানে একটি প্রস্তাবনা রয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, সংবিধানের প্রাধান্য স্বীকৃতি রয়েছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা এখানে উল্লেখ করা হয়েছে। সংসদীয় পদ্ধতি সরকারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এবং এককেন্দ্রিক আইনসভা রয়েছে এবং এখানে বহুদলীয় ব্যবস্থা রয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তো এই সংবিধানের যে 11টা ভাগ রয়েছে, আমরা জানবো যে কোন ভাগে কি নিয়ে আলোচনা করা হয়েছে। যে এই সংবিধানের প্রথম ভাগে আলোচনা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের নাম, ভৌগোলিক সীমানা, রাষ্ট্রীয় ভাষা, নাগরিকত্ব প্রভৃতি নিয়ে এবং সংবিধানের প্রাধান্য, এটা এই প্রথম ভাগে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রয়েছে বেসিক্যালি রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, যে 4টা বিশেষ করে মূলনীতি রয়েছে, সেটা সহ যে 8ম থেকে 25তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যে তৃতীয় ভাগে আলোচনা করেছে মৌলিক অধিকার নিয়ে, যে নাগরিকদের যে বাক স্বাধীনতা, সমতা, ধর্ম পালন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম ভাগে রয়েছে আইনসভা, যেখানে জাতীয় সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ, এখানে উচ্চ আদালত, বিচারের প্রতি নিয়োগ, ক্ষমতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম ভাগে আলোচনা করা হয়েছে নির্বাচন কমিশন নিয়ে, যে 118 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়। এই নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। আর অষ্টম ভাগে আলোচনা করা হয়েছে নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক নিয়ে, সরকারের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা। নবম ভাগে রয়েছে বাংলাদেশের সরকারি কর্মচারীবৃন্দ, সরকারি চাকরি, নিয়ম শৃঙ্খলা প্রভৃতি এবং এই নবম ভাগের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। দশম ভাগে আলোচনা করা হয়েছে সংবিধান সংশোধন নিয়ে, যে সংবিধান পরিবর্তনের পদ্ধতি 142 নং অনুচ্ছেদ আলোচনা করেছে। এছাড়াও যে বিষয়গুলো পর্যন্ত আলোচনা করা হয়নি, সেটাই 11তম ভাগে আলোচনা করা হয়েছে। যে বাংলাদেশ সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। তো এখানে 17টা সংশোধনী দেওয়া হয়েছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি আলোচনা করব, আপনারা বাদ বাকিগুলো একটু দেখে নেবেন। যে চতুর্থ সংশোধনী, যে চতুর্থ সংশোধনীর মাধ্যমেই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা থেকে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং একটা একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠা করা হয় এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। আর পঞ্চম সংশোধনী, যেটা 6 এপ্রিল 1979 সালে গৃহীত হয়,
এইটার মূল ইয়াই ছিল যে 15 আগস্ট 1975-এর পর সামরিক শাসনের অধীনে যতগুলো কাজ আছে সেগুলোকে বৈধতা দেওয়া, এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা। এছাড়া অষ্টম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় এবং জেলায় জেলায় হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ গঠন করা হয়। এছাড়া দশম ভাগ দ্বাদশ সংশোধনীতে গৃহীত হয় 18 সেপ্টেম্বর 1991। আর এই সংশোধনীর মধ্য দিয়েই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়, দ্বাদশ ঠিক তার বিপরীত, যে প্রেসিডেন্সিয়ালের পরিবর্তে আবার সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়। এবং ত্রয়োদশ সংশোধনী আরও গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, যে সরকারের ব্যবস্থার মধ্যে একটা স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডিউস করা হয়, এবং এটা 1996 সালে। আর এই ত্রয়োদশ সংশোধনীর বিপরীত হলো পঞ্চদশ সংশোধনী, যেটা 13 জুলাই 2011 সালে করা হয়। সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। এছাড়া যে সংবিধানের মূলনীতি 4টা ছিল, যে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলোকে পুনর্বহাল করা হয়। এছাড়া ষোড়শ সংশোধনী ছিল, যেখানে উচ্চ আদালতে বিচারপতিদের অপসারণ বিষয় ছিল। সপ্তদশ সংশোধনীতে মহিলাদের সংরক্ষিত আসন সংখ্যা 25 বছর বাড়ানো হয়। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? কবে? 4 নভেম্বর 1972। বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি? 4টি। সংবিধানের কততম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম গ্রহণ করা হয়েছে? 8ম সংশোধনী। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। সংবিধান সংশোধনের জন্য কোন ধারা প্রয়োগ করা হয়? সংবিধান সংশোধনের জন্য 142 ধারা প্রয়োগ করা হয়। তো শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। যে তার শাসনকাল ছিল যে 12 জানুয়ারি 1972, এবং তার শাসনকালের সমাপ্তি হয় 15 আগস্ট 1975। যে তিনি ছিলেন প্রথম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, পরবর্তীতে প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। 1972 সালের 10 জানুয়ারি তিনি মুক্ত হয়ে বাংলাদেশে আসেন, এবং 12 জানুয়ারি 1972 শেখ মুজিবুর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 17 মার্চ 1972 অস্থায়ী সংবিধান আদেশ কার্যকর করেন, এবং 4 নভেম্বর সেই সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়, এবং 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। 1973 সাল, যে এই সময় জাতীয় সংসদের প্রথম নির্বাচন, 7 মার্চ 1973 বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করেন, এবং সরকার গঠন করে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করা, রাসায়নিক ব্যবস্থা চালু করা, পুনর্বাসন এবং শিক্ষা সংস্কার করার কাজ শুরু করেন। 1973 থেকে 74 সালের ঘটনা, যে প্রথম বাংলাদেশ সংবিধান প্রথম সংশোধনে আনা হয় 15 জুলাই 1973 সালে, যেখানে ছিল যে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করার বিষয়। আর তৃতীয় সংশোধনী ছিল ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি, যার ফলে ছিটমহল বিনিময়ের পথ উন্মুক্ত হয়। তো 1974 সাল, এই সময় ব্যাপক খাদ্য সংকট দেখা যায়, দুর্নীতি দেখা যায়, এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, জন অসন্তোষ বৃদ্ধি পায়। 1975 সাল তিনি বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনী নিয়ে আসেন, এবং এই 4র্থ সংশোধনীর মাধ্যমেই একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, অর্থাৎ বাকশাল তিনি প্রতিষ্ঠা করেন। আর এই বাকশালের ফলেই নতুন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন হয়, অন্য দলগুলোকে নিষিদ্ধ করা হয়, শুধুমাত্র বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটা নিয়ে বাকশাল গঠিত হয়, এবং সকল সংবাদপত্রটাকেও নিয়ন্ত্রণ করা হয়। কেবলমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টি সংবাদপত্রকে অনুমতি দেওয়া হয়, এবং এই সময় মৌলিক অধিকার খর্ব হয় এবং বিচার বিভাগের নিয়ন্ত্রণ আরোপ করা হয়। যে 15 আগস্ট 1975, যে 15 আগস্ট 1975 সেনাবাহিনীর এক অংশের দ্বারা শেখ পরিবার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন, এবং এই দিনই তার শাসনকালের সমাপ্তি ঘটে। তো শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973। একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল চালু হয় কোন সংশোধনীর মাধ্যমে? কোন সংশোধনীর মাধ্যমে? সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে।
যে 1975 সাল রাজনৈতিক পট পরিবর্তনের সূচনা। যে 15 আগস্ট 1975 শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হন, যে তারপরেই বাংলাদেশের প্রথম সামরিক অভ্যুত্থান হয়। এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম সামরিক অভ্যুত্থান। এবং এই সময় রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ এবং তিনি সরকার গঠন করেন। এই খন্দকার মোস্তাক আহমেদের সময় 3 নভেম্বর 1975 যে জেলখানা, বাংলাদেশের যে জাতীয় 4 নেতা ছিল তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এই জন্য 3 নভেম্বরকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। 6 নভেম্বর মুস্তাক সরকারের পতন ঘটে। যে 1975 থেকে পরবর্তী যে 77 পর্যন্ত যে মেজর জেনারেল জিয়াউর রহমানের উত্থান। 7 নভেম্বর 1975 সিপাহী জনতা বিপ্লব বা জাতীয় সংহতি দিবসে কর্নেল তাহের এবং জাসদের সমর্থনে সেনাবাহিনীর এক অংশ অভ্যুত্থানে জিয়াউর রহমান কারামুক্ত হন এবং তিনি ক্ষমতা আসীন হন। 1977 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন এবং এই সময় তিনি ধাপে ধাপে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। 1978 থেকে 1981 যে 1978 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাজনৈতিক দল গঠন, অর্থনৈতিক সংস্কার এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইসলামী দলগুলোর উপর তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং তার রাজনীতিতে পুনরায় অংশগ্রহণের সুযোগ দেন। তো বাকশাল ও বিরোধী মতামত দমন করেন, বাক স্বাধীনতা এবং বিরোধী মতামত দমন করেন, সামরিক আদালতের ব্যবহার এবং রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার নিয়ে এই সময় বেশ বিতর্ক ছিল। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এবং এই ঘটনায় দেশে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। এরপর বিচারপতি আব্দুস সাত্তার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নির্বাচিত হন। যে বিচারপতি আব্দুস সাত্তারের শাসনামলকাল অর্থাৎ 1981 থেকে 1982। যে 15 নভেম্বর 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে সেই সময়ের ভাইস প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 24 মার্চ 1982 সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আব্দুস সাত্তার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং নিজে ক্ষমতা আহরণ করেন এবং এই ঘটনা হলো দেশের দ্বিতীয় সামরিক শাসনের সূচনা ঘটে এই ঘটনার মধ্যে দিয়ে। তো প্রশ্ন হতে পারে কিভাবে, যে জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস হলো যে 1975 সালের 3 নভেম্বর। বিএনপি বা জাতীয়তাবাদী দল কবে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। 1975 সালের 3 নভেম্বর কারাগারে কোন 4 জাতীয় নেতা শহীদ হন? যে কোন 4 নেতা? যে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং মনসুর আলী। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল, যে তিনি 1981 থেকে 1990 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। যে তিনি 24 মার্চ 1982 যে বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন এবং সংবিধান বাতিল না করে সামরিক শাসন তিনি জারি করেন এবং নিজেকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঘোষণা করেন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন, সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। 1983 সালে উপজেলা পদ্ধতি চালু করেন এই হোসেন মোহাম্মদ এরশাদ এবং 1986 সালে নিজে একটি রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় পার্টি বা জাপা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী পদে তিনি রাষ্ট্রপতি পদে অংশগ্রহণ করে নির্বাচিত হন। তো তার নির্বাচন এবং বৈধতা, যে 1985 সালে জাতীয় সংসদ বিলুপ্ত করে জেলা প্রশাসক পরিচালিত শাসন চালু করেন এবং 1986 সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ এতে অংশ নেয়, তবে বিএনপি বর্জন করে এবং জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1986 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন হোসেন মোহাম্মদ এরশাদ এবং 1988 সালে ইসলাম ধর্মকে তিনি রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানের অন্তর্ভুক্ত করেন এবং তার 1990 সালের শেষ দিকে বিরোধী জোটগণ একজোট হয়ে 3 দলীয় জোট, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি এবং বাম দলগুলো একত্র হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে, যার ফলে 6 ডিসেম্বর 1990 এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং এই সময় রাষ্ট্রীয় ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তর করেন। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন ছিলেন মধ্যস্থতাকারী। আচ্ছা, তো হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন কবে?
24 মার্চ 1982। রাষ্ট্র ক্ষমতা দখলের সময় এরশাদের পদবি কি ছিল? চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। উপজেলা পদ্ধতি চালু করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এবং কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়? কোন সংশোধনী? 8ম সংশোধনী। তো বাংলাদেশের আবার পুনরায় গণতান্ত্রিক ধারায় ফেরা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন, এটা নিয়ে আলোচনা করব। যে 1991 সালের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন জনগণের আন্দোলনের মুখে। তখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে এবং 1991 সালের 27 ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বিরোধী দল হিসাবে থাকে আওয়ামী লীগ, যার ফলে দেশে প্রথমবারের মতো জননেত্রী বেগম খালেদা জিয়া নারী প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। যে বিএনপি সরকার 12তম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে বাতিল করে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করেন, যেটা ছিল 4র্থ সংশোধনীর বিপরীত এবং এখানে রাষ্ট্রপতির ক্ষমতাকে কমিয়ে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর হাতে কার্যত ক্ষমতা অর্পণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে 1991 থেকে 94 পর্যন্ত যে এই সময় বিএনপির শাসনামলে রাজনৈতিক সংকট চরমে ওঠে, হরতাল অবরোধ সহিংসতা বাড়তে থাকে। 1996 সালের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার একটি একতরফা নির্বাচনের আয়োজন করেন, কিন্তু সেটা একতরফা হওয়ার কারণে পঞ্চম জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র 12 দিন, অর্থাৎ 12 দিনের মাথায় সেই সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। যে 1996 সালের জুনের নির্বাচন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12 জুন 1996 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে একটি অরাজনৈতিক নিরপেক্ষ ও অস্থায়ী সরকার যা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠিত হয় এবং যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হয়। 13তম সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এটি ছিল বিশ্বে একমাত্র সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন ছিল যে অরাজনৈতিক ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবেন এবং সাধারণত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হতো প্রধান উপদেষ্টা হিসাবে এবং তার পদমর্যাদা হতো প্রধানমন্ত্রীর সমতুল্য। এছাড়াও 10 জন উপদেষ্টা মণ্ডলী থাকতেন যারা অরাজনৈতিক এবং নিরপেক্ষ হতেন। আর এই তত্ত্বাবধায়ক সরকার কার্যকাল ছিল 3 মাস, অর্থাৎ দায়িত্ব গ্রহণ থেকে 3 মাসের মধ্যে তারা অবাধ স্বাধীন নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করবেন। কর্তৃত্ব ক্ষমতার বন্টন, যে নির্বাচন কমিশনের সহায়তায় অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা, দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা, কিন্তু নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। 2011 সালের 15তম সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। তো প্রশ্ন আসতে পারে কিভাবে, যে প্রশ্ন আসতে পারে যে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন কত সালে? 1991 সালে। অথবা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। 1991 সালে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? আসলে এটা হবে 1991। যে 1991 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে? আব্দুর রহমান বিশ্বাস। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে গ্রহণ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 13তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা হিসেবে 1996 সালে দায়িত্ব পালন করেন কে? বিচারপতি হাবিবুর রহমান। যে 1996 থেকে 2005 সাল, যে এই সময় বেসিক্যালি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হয়। সেখানে নির্বাচন হয় 12 জুন 1996 এবং এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার করে তারা সরকার গঠন করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই সরকারের উল্লেখযোগ্য অবদান যেটা ছিল যে গঙ্গা পানি বন্টন চুক্তি, যে 30 বছরের জন্য 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যা 2026 সালে শেষ হয়ে যাবে। তো এছাড়া চট্টগ্রাম সশস্ত্র বিদ্রোহী দমনের জন্য 1996 সালে বিচ্ছিন্নতাবাদীদের সাথে একটি পাহাড়ি পার্বত্য শান্তি চুক্তি জন্য পথ তৈরি করেন এবং 1997 সালে জনসংহতি সমিতির সাথে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বেশ
মনোযোগী ছিলেন, বিশেষ করে ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করেন। এছাড়া বিশ্বব্যাংক, IMF প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার সাথে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি ছিল। তবে এই সময়ও বিএনপি জাতীয় সংসদে অনিয়মিত ছিল, হরতাল, রাজনৈতিক সংঘাত চলমান ছিল, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো চলমান ছিল। যে বিএনপি সরকারের আমল, যে 2001 থেকে 2006, যে 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং 4 দলীয় জোট অর্থাৎ বিএনপি, জামাত, জাকপা এবং ইসলামী ঐক্য জোট বিশাল জয় পায় এবং দ্বিতীয়বারের মতো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তো এই সময় যে শান্তি চুক্তির কিছুটা বিলম্ব হয়, সংখ্যালঘুদের উপর 2001 সালে লুটপাট এবং একটু জমি দখলের ঘটনা ঘটে। এছাড়াও আলোচিত যে সন্ত্রাসী হামলা, জঙ্গিবাদ, যেমন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা বা 2005 সালের 17 আগস্ট 64 জেলায় একযোগে বোমা হামলা এই সময় প্রকাশ পায়। তবে এই সময় শক্ত হাতে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য অভিযান শুরু করা হয়। তো প্রশ্ন হতে পারে কিভাবে, যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1996 সালে। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1997 সালে। 2001 সালে নির্বাচনের পর ক্ষমতায় আসেন কোন জোট? 4 দলীয় ঐক্য জোট। 17 আগস্ট 2005 সালে 63 জেলায় একযোগে বোমা হামলা চালায় কোন সংগঠন? জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ বা জিএমপি। তো এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করব যে 2024 সালের যে জুলাই হয়েছে সেই জুলাই বিপ্লব নিয়ে। আসলে এই জুলাই বিপ্লবের মূল প্রেক্ষাপটটা ছিল কোটা সংস্কার, এবং যেটা পরবর্তীতে যৌন অসন্তোষে রূপান্তর হয় এবং শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। 2018 সালে ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলন করে এবং সেখানে এই কোটাকে তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2024 সালের জুলাই মাসে হাইকোর্ট এই প্রথা ব্যবস্থাকে পুনরায় বহালের রায় দেন, যার ফলে শিক্ষার্থীরা এই রায়ের প্রতিবাদ শুরু করে এবং তা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিরাট গণ আন্দোলনে পরিণত হয়। কিন্তু এই সময় সরকার এই যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল তাদের উপর ব্যাপক জুলুম, নির্যাতন এবং নৃশংস হত্যাকাণ্ড চালায়, যার ফলে এই আন্দোলনটা আর সেই কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধতা থাকে না। পরবর্তীতে যে এটা সরকার বিরোধী আন্দোলনে, সরকারের পতন আন্দোলনে রূপান্তর হয়। তো এটা আমরা যদি একটু ধারাবাহিকভাবে যদি জানার চেষ্টা করি যে 15 জুলাই এই সময় ঢাকা, রংপুর, চট্টগ্রাম সারা দেশে ছাত্ররা একযোগে রাস্তায় নামে। এছাড়া 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া আরও বিভিন্ন সময় টাইম টু টাইম অনেকে নিহত হন। পুলিশের সহিংসতা আন্তর্জাতিক মহলে বেশ নিন্দার সৃষ্টি করে। 17 থেকে 20 জুলাই দেশ জুড়ে ধর্মঘট, মানববন্ধন, অবরোধ চলতে থাকে এবং জুলাই বিপ্লব নামটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং 21 জুলাই আদালত রায় দেয় যে কোটা ব্যবস্থা সংশোধন করে 30% থেকে কমিয়ে 5% নির্ধারণ করে। 25 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে মিছিল হয়। তো এই আন্দোলনের ফলে যে প্রথম দিকে যদিও কোটা আন্দোলন ছিল, পরবর্তীতে এটা সরকার পতনের আন্দোলনের রূপ লাভ করে। আর এর পেছনে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং পদক্ষেপ বেশ দায়ী ছিল। এছাড়া এই সময় যে সরকারের পুলিশ, বিজিবি দিয়ে দমন নিতে যায়, এতে আরও মৃত্যু এবং সহিংসতা ঘটে, যার ফলে আন্দোলন দমে না গিয়ে আরও বেগবান হয়। 18 থেকে 24 জুলাই এই সময় সমগ্র দেশে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়। এই সময় সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায় এবং 20 থেকে 31 জুলাই এই আন্দোলন অব্যাহত থাকে। শিক্ষার্থী, নাগরিক, সামাজিক অংশগ্রহণ বেড়ে যায় এবং কোটা রিফর্ম আন্দোলন একটি বৃহত্তর গণ অভ্যুত্থানের রূপ নেয়। 4 আগস্ট বিকল্প আন্দোলনের আরও চরম পর্যায়ে পৌঁছায় ইন্টারনেট, মোবাইল ডেটা বা 4G নেটওয়ার্ক শিথিলতা ও বাধার সৃষ্টি করে। এছাড়া 5 আগস্ট 2024 যে শেখ হাসিনা মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ থেকে পলায়ন করেন। 8 আগস্ট 2024 চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্টারনেট গভর্নমেন্ট বা ইন্টারনেট গভর্নমেন্টের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে যে জুলাই বিপ্লব কোন বিষয়কে কেন্দ্র করে শুরু হয়? কোন বিষয়কে কেন্দ্র করে? যে শুরুর দিকে আসলে এটা ছিল কোটা সংস্কার আন্দোলন। জুলাই বিপ্লব চলাকালীন প্রথম শিক্ষার্থী নিহত হন কোন জেলায়? রংপুর। কে? যে বিচারপতি আবু সাইদ। অস্থায়ী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কে?
ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বাংলাদেশের এই যে আমরা দেখলাম যে রাজনৈতিক উন্নয়ন, সেখানে আসলে বিরোধী দলের ভূমিকা কি? আসলে রাজনৈতিক এবং সাংবিধানিকভাবে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের বিরোধী দলকে সবসময় বিকল্প সরকার বা ছায়া সরকার হিসেবে গণ্য করা হয়। কারণ কি, যে এই বিরোধী দলের সরকারের রীতিনীতি কর্মকাণ্ডগুলো সমালোচনা করে, সংসদে সরকারের বিকল্প মতামত উপস্থাপন করে এবং জনগণের স্বার্থ অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটা নিশ্চিত করে, সরকারের জবাবদিহিতার জন্য কাজ করে, আইনের শাসন প্রণয়নের জন্য কাজ করে। এছাড়াও যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, যে হরতাল, বিক্ষোভ, মানববন্ধন এবং নির্বাচন সংশ্লিষ্ট দাবি দেওয়া সংক্রান্ত কাজ করে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে, মানবাধিকার এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতার প্রতি তারা কাজ করে। তবে বাংলাদেশের বিরোধী দলের জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যে বাংলাদেশের বিরোধী দলের জন্য একটা অন্যতম হলো যে জাতীয় সংসদ বর্জন করা এবং বিভিন্ন সহিংস এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা এবং গঠনমূলক বিকল্প না দেওয়া, দলীয় ব্যক্তি স্বার্থের রাজনীতি করা। তো ইতিবাচক কি? বাংলাদেশের দলীয় ব্যবস্থার ইতিবাচক হলো যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বা জনমত গঠনে বা সরকারের দমননীতির প্রতিবাদে বেশ সোচ্চার থাকে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের প্রধান ভূমিকা কি? বিরোধী দলের প্রধান কাজ হলো সরকারকে সমর্থন করা। শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রে কি নিশ্চিত করে? যে শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। সংসদ বর্জন বিরোধী দলের কোন দায়িত্বকে বাধাগ্রস্ত করে? গণতন্ত্র রক্ষার দায়িত্বকে। তো আপনারা এর জন্য পড়তে পারেন রৌনক জাহানের পাকিস্তান, ফেইলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন বইটি, ডক্টর তারেক শামসুর রহমানের বাংলাদেশ ও পাকিস্তান রাজনীতি বইটি, বা প্রফেসর মোজাম্মেল হকের পরিণতি শোষণ বইটা আপনারা সহায়ক বই হিসেবে দেখতে পারেন। এই কথন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।